অন্ধকার একটা ঘর, সেখানে চেয়ারে বাঁধা দুটো মেয়ে, চোখে ভয় আর মনে আতঙ্ক। বাঁচার আশায় এদিক ওদিক তাকাচ্ছে ওরা। হঠাৎ বন্ধ ঘরের দরজা খুলে গেল ক্যাট শব্দ করে। ভেতরে ঢুকে এলো দুজন পুরুষ। একজনের পরনে কালো শার্ট, হাতাগুলো ভাঁজ করা কোনোই পর্যন্ত, ডান হাতে একটা ব্রেসলেট, বাম হাতে একটা খুব সুন্দর ঘড়ি, মুখে মায়াবী হাসি, ঘাড় সমান বাবরি চুলগুলো সুন্দরভাবে গুছানো। পাশের জনের পরনে সাদা শার্ট, হাত ভাঁজ করা, চোখে একটা চশমা, চুলগুলো ছোট তবে খুব সুন্দর করে আঁচড়ানো, মুখে বাঁকা হাসি, হাতে দুটো ছোট ছোট সুইয়ের মতো কিছু। মেয়েরা তাকাতেই সাদা শার্ট পরা ছেলেটা হাতের সুইটা ছুঁড়ে মারল। সুইটা গিয়ে লাগলো লাল টপস পরা মেয়েটার ঘাড়ে। সাথে সাথেই সে ছটফট করতে লাগলো। একই কাজ করলো পাশের মেয়েটা। প্রেম সেটা দেখে হেসে ফেলল। হাসতে হাসতে মেয়ে দুটোর সামনে গিয়ে বলল, হ্যালো সিস্টার, হোয়াটসঅ্যাপ। প্রেম পাশে থাকা একটা চেয়ার টেনে বসলো। পাশে রাখা ঝুড়ি থেকে একটা কাঁচি হাতে নিল আর তা পুরো হাত জুড়ে ঘোরাতে লাগলো আঙুলের সাহায্যে। আর সাদা শার্ট পরা তীব্র নামের ছেলেটা হেলে দুলে গিয়ে একটা টেবিলের সামনে দাঁড়ালো। চোখে মোটা চশমা, হাতে গ্লাভস পরা, একটা কাঁচের গ্লাসে লাল নীল হলুদ সবুজ রঙের কিছু তরল দিয়ে অদ্ভুত কিছু বানাচ্ছে। সে তার কাজে ভীষণ মনোযোগী। তীব্র আর প্রেম বেস্ট ফ্রেন্ড। তাদের আবার আরেকটা সম্পর্কও আছে। ওরা দুজন কাজিন। ওই দিন শপিং মল থেকে প্রেমের লোকেরাই এই মেয়ে দুটোকে তুলে এনেছিল। হঠাৎ প্রেম হাতে থাকা কাঁচিটা দিয়ে মানুষের জামা কাপড় যেমন করে কাটা হয় ঠিক সেভাবেই খ্যাচ খ্যাচ করে কাটতে লাগলো লাল টপস পরা মেয়েটার চামড়া। মেয়েটা চিৎকার করছে ব্যথায়। প্রেম পাশে রাখা টেবিলের দিকে তাকিয়ে হেসে উঠল। তারপর তীব্রর দিকে তাকিয়ে বলল, মিহুর একটা স্পেশাল মশলা থেরাপি আছে, জানিস ভাই? তীব্র হেসে বলল, সে তো জানি, তবে নিজের চোখে দেখার খুব শখ। প্রেম আবার বাঁকা হাসি হেসে বলল, আমারও। প্রেম মেয়েটার দিকে তাকিয়ে বলল, সিস্টার, তুমি ভুল করেছ। আমার মেহুকে কষ্ট দিয়েছ। তোমার জন্য আমার মেহুর চোখে পানি এসেছে, আর সেটা আমাকে মৃত্যুসম যন্ত্রণা দিয়েছে। এটা কি ঠিক করেছ বলো তো? ওর চোখে পানি ঝরবে বলে আমি রাজ শিকদারের কোনো ক্ষতি করিনি আজ পর্যন্ত। আর তুই শালার বেটি, তুই কিনা রাজ শিকদারের দিকে নজর দিছিস কেন? দুনিয়াতে কি ছেলের অভাব পড়ছিল? এই দুনিয়ায় কোনো মেয়েকে আমি রাজ শিকদারের হতে দেব না, কখনোই না, নেভার। যেখানে কোনো মেয়ে রাজ শিকদারের দিকে তাকালেই আমি তাকে উড়িয়ে দিই, আর তুই আমার মেহুকে বলিস ওর সতীন হতে চাস? এত জ্বালা তোর যে বিবাহিত পুরুষের সাথে শুতে সতীনও হতে চাস? বান্দির বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক। তুই আমার মেহুর সাথে তর্ক করেছিস। হাউ ডেয়ার ইউ! কথাটা চিৎকার করে বলে প্রেম। এই দুনিয়ার সব মেয়ের জন্য রাজ হারাম। রাজ শিকদারের দিকে তাকানোও হারাম। ওর দিকে তাকানো যাবে না। ও সব সময় আমার মেহুর। আমার মেহুর নিজস্ব জিনিসের প্রতি কারো নজর আমি বরদাস্ত করি না। যে যে আমার মেহুর জিনিসে হাত বাড়াবে সেই হাতগুলো আমি প্রেম কেটে কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়াবো। একটু থেমে প্রেম আবার হাসল। রাজকে চকলেট বয় বলেছিস তাই না? চল আজ তোকে আমার মেহুর স্পেশাল মশলা থেরাপিটা দেখাই। ওর সতীন হতে চাস আর ওর খাতির যত্ন সম্পর্কে জানবি না তা তো হয় না। আজ তোকে মেহুর কিছু দিক দেখাবো। মেয়েটা চোখ বড় বড় করে তাকায়, ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়, কিন্তু পারল না। ওই সুইগুলোতে এক ধরনের কেমিক্যাল মেশানো ছিল যা শরীরকে অকেজো করে দেয়। ভেতর থেকে শরীরের সবগুলো হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা হচ্ছে শরীরে। সাথে থাকা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে যন্ত্রণায় টিকে থাকতে না পেরে। প্রেম এবার হাতে একটা গ্লাভস পরে নিল। তারপর পাশে থাকা একটা বক্স খুলল। বক্সের ভেতরে সব ধরনের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো, লবণ, আরও কিছু। প্রেম একে একে সব মশলা নিল আর মেয়েটার গায়ে এমনভাবে লাগালো যেন মাংসকে মেরিনেট করছে। ঠিক তখন পিয়াস হন্তদন্ত হয়ে কোনো প্রকার অনুমতি ছাড়াই ঘরে ঢুকল। হঠাৎ কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেখে প্রেম ও তীব্র দুজনেই বিরক্ত হয়ে তাকায়। পিয়াসকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। পিয়াসকে দেখেই বোঝা যাচ্ছে ভয়ানক কিছু একটা হয়েছে, কারণ পিয়াস খুব শান্ত স্বভাবের মানুষ। বড় বড় বিপদেও মাথা ঠান্ডা করে কাজ করে। প্রেম কিছু বলতে যাবে তার আগেই পিয়াস বলল, আই এম সরি ভাই, অনুমতি ছাড়া আসার জন্য, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, তাই এভাবেই চলে এসেছি। প্রেম সন্ধিহান কণ্ঠে শুধায়, কি হয়েছে? পিয়াস, তোকে এমন লাগছে কেন? পিয়াস এক পলক তীব্রর দিকে তাকিয়ে ঢোক গিলে মিনমিন করে বলল, ভাই, একটা ব্লান্ডার হয়ে গেছে। পিয়াস আর চোখে একবার তীব্রর দিকে তাকায়, যে আগে থেকেই তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। পিয়াস চোখ বন্ধ করে একদমে বলে, ভাই, মেহু ম্যামের ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে, আর তাকে রক্ষা করতে গিয়ে চুমকি ম্যাম আহত হয়েছে, এখন হাসপাতালে আছে। উনি প্রেগনেন্ট, আর ওই কুত্তার বাচ্চা তার পেটে আঘাত করেছে ভাই। কথাটা বলা শেষ হতে না হতেই তীব্র এসে পিয়াসের কলার ধরে বলে, কি বলছিস তুই? চুমকির কি হয়েছে বল? তুই মিথ্যে বলছিস তাই না? সব মিথ্যে। আমার চুমকি ঠিক আছে বল।
পিয়াস মাথা নিচু করে চুপ করে আছে। সে জানতো এমন কিছুই হবে। তীব্রর হাত পা কাঁপছে। প্রেম কিছুক্ষণ থমকে থাকে। কথাগুলো যেন মাথায় ঢুকছে না। রাজ থাকতেও এমনটা কি করে হতে পারে? এটা তো ভাবতেই পারছে না প্রেমের সব রাগ গিয়ে পড়ছে রাজের ওপর। ও থাকা সত্ত্বেও কি করে এমনটা হতে পারে? প্রেম নিজের চুলগুলো খামচে ধরে। ওইদিকে তীব্র পাগলামি করছে। হঠাৎ প্রেম উঠে দাঁড়ায়, গর্জে উঠে বলে, পিয়াস। তীব্র আর পিয়াস দুজনেই তাকায়। প্রেম বলে, লোক লাগা পিয়াস, বাচ্চার যেন কিচ্ছু না হয়। পিয়াস বলে, কিছু হবে না ভাই, বাচ্চা একা না, সাথে লাবিবকেও নিয়ে গেছে। প্রেম নিজের ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবে। এরপর তীব্রর কাছে যায়। তীব্র প্রেমকে ধরে কান্না করে দেয়। এই ভাই, ও কি বলছে? আমার চুমকির কিছু হলে আমি বাঁচব না ভাই। এমনি তো আদমরা হয়ে বেঁচে আছি। শুধু ওর সুখের জন্য আমি নিজে হাসতে হাসতে বিষপান করেছি ভাই। আমি ওকে দূরে থেকে একটু দেখতে পাই, এতেই আমি খুশি ভাই। ওর মুখের হাসির জন্য কত কি বিসর্জন দিয়েছি ভাই। এরপরেও ওর যদি কিছু হয় আমি মরে যাব ভাই। এই ভাই, বলো না, ও সব মিথ্যে বলছে। আমার চুমকি ঠিক আছে, তাই না ভাই? বলো, একদম ঠিক আছে, কিছু হবে না তো ওর? আমি হতে দেব না, না কিছু হতে দেব না। প্রেম বোঝে ভাইয়ের মনের অবস্থা। ওরা দুজন যে একই পথের পথিক। প্রেম জোরে শ্বাস নিয়ে বলে, তীব্র ভাই আমার, নিজেকে সামলা, আমার কথা মন দিয়ে শোন। এখন ওদের শত্রুরা ঘিরে ধরবে, আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না, রিস্ক নেওয়া যাবে না। চুমকি হাসপাতালে, আমার মন বলছে আবার আক্রমণ হবে। তুই হাসপাতালে যা ভাই, আমি এদিকটা সামলে নেব। বুঝতে পারছিস আমি কি বলছি? চুমকিকে সেভ রাখার দায়িত্ব তোর। তীব্র হঠাৎ থেমে যায়, কিছু না বলে বেরিয়ে যায়। প্রেম কিছু একটা ভেবে বলে, পিয়াস ওরা কোন দিকে গেছে? পিয়াস বলে, ভাই আমাদের লোকেরা ওদের লুকিয়ে ফলো করছে, হালুয়া ঘাটের দিকে যাচ্ছে ভাই। হঠাৎ প্রেম উচ্চস্বরে হেসে ওঠে। এমন সময় প্রেমের হাসার ব্যাপারটা বোধগম্য হলো না। পিয়াস তবুও কিছু জিজ্ঞেস করল না, কারণ সে জানে প্রেম নিজেই সময় মতো বলবে। পিয়াসের কথা সত্যি করে প্রেম বলে ওঠে, বুঝলি তো পিয়াস, ওর মরার চুলকানি উঠে গেছে রে। পিয়াস বাঁকা হাসে। প্রেম নিজের ফোনটা বের করে কাউকে একটি টেক্সট করে আর পিয়াসকে বলে, সবাইকে খবর দে, বের হব। আমরা আজ আল্লাহর রাস্তায় অনেকগুলো পশু কোরবানি করে ফিরব, রেডি হ সবাই। পিয়াস হেসে সায় জানিয়ে বেরিয়ে যায়। প্রেম কপালে আসা চুলগুলো ঠেলে দেয় পেছনে, আর কপালে 2 আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে শালা। তোর কপালে যে কি নাচছে রে, ভাবতেই পারছিস না। তোর মৃত্যুটা হবে অতিশয় ভয়ঙ্কর। এতটাই ভয়ানক মৃত্যু হবে তোর, যতটা ভয়ঙ্কর মৃত্যু এখন পর্যন্ত কারো হয়নি। আমি যদি খুব ভুল না হই, তবে সেই ভয়ঙ্কর মৃত্যুটা তোকে দেবে আমার মেহু। কথা দিচ্ছি, তোর শরীরের 1 বিন্দু রক্ত আমি রাখবো না রে। তোর কলিজাখানা আমি বিভৎসভাবে কেটে বের করব। আমার বাচ্চাকে অপহরণ করার কথা যেই মস্তিষ্কে এসেছে, তা আমি ধ্বংস করে দেব। যেই কলিজার জোরে তুই এত কিছু করেছিস, সেই কলিজা আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। আমার বাচ্চা প্রেম নেওয়াজের কলিজায় হাত দেওয়ার মূল্য চুকাতে হবে তোকে। হ্যাঁ, ওটা আমার বাচ্চা, আমার ছোট পরীর বাচ্চা, ও আমার মেহুর বাচ্চা। আমি না হয়ে ওদের জন্মদাতা, তাতে কি? তবুও তারা আমার সন্তান, আমার মেহুর সন্তান। ওদের ক্ষতি করা তো দূর, সেই কথা চিন্তা করবে যে, সেই চিন্তা করা মাথা আমি প্রেম তার দেহে রাখবো না। বিয়েবাড়িটা এখন যেন শ্রাদ্ধ বাড়িতে পরিণত হয়েছে। হাসি মজা দুষ্টুমিতে মেতে থাকা মানুষগুলো নিঃশব্দ নিথর হয়ে আছে। ঠিক যেমন ঝড় আসার আগে চারিদিকে স্তব্ধ হয়ে যায়, নিঃশব্দ চুপচাপ হয়ে যায় ধরণী, তেমনি এদের মৌনতা যেন কোনো ঝড় আসার পূর্বাভাস। ফিরোজ মির্জা ও মেহেরিনদের পাপা নামক লোকটা তখন তাদের আশেপাশে থাকা শত্রুদের পরপারে পাঠিয়ে নিচের দিকে আসছিল। ঠিক তখনই দেখতে পায় লাবিবের রুমে চুমকি অজ্ঞান হয়ে পড়ে আছে। পাপা নামক লোকটা দৌড়ে গিয়ে চুমকিকে ধরে। ফিরোজ মির্জা নিজেকে সামলে দৌড়ে সবাইকে ডেকে আনে। চুমকিকে রক্তাক্ত অবস্থায় দেখে সবাই যেন থমকে গিয়েছিল। হাসপাতালের করিডোরে সবাই অবস্থান নিয়েছে। রাজ, হৃদ, আরুষ, রাকিব সবাই দাঁড়িয়ে আছে পাথরের মতো। জীবন একটা চেয়ারে বসে ল্যাপটপে কিছু একটা করছে। শান্ত একটু দূরে বসে আছে, দেয়ালে মাথা ঠেকিয়ে। তার চোখ দিয়ে নীরবে অশ্রু বর্ষণ হচ্ছে। ভালোবাসার মানুষকে এইভাবে দেখে ছেলেটা একদম ভেঙে পড়েছে। অল্প কিছু দূরে দাঁড়িয়ে কান্না করছে মালিহা মির্জা। ফায়জা চৌধুরী তাকে সামলাচ্ছে যতটা সম্ভব, বোঝাতে চেষ্টা করছে। বোঝালেই কি, মায়ের মন কি আর তা মানে? যতই চুমকিকে নিজের পেটে না ধরুক, রক্তের সম্পর্ক না থাকুক, তবুও যে তিনি চুমকিকে ভালোবাসেন নিজের মেয়ের মতোই। রক্তের সম্পর্ক না থাকলে কি, তাদের যে আত্মার সম্পর্ক। রূপা বেগম একটু দূরে মাহিমকে কোলে নিয়ে বসে আছে। তার চোখ মুখ শক্ত। মেহেরিন কোনো কথা বলছে না, কেমন জানি থম মেরে গিয়েছে। এটা নিয়ে সবাই চিন্তিত। একদিকে সন্তান, অন্যদিকে প্রাণপ্রিয় বান্ধবীর এমন অবস্থা। তার যেমন রিয়্যাক্ট করা উচিত সেটা করছে না। এমন করলে যদি ওর কিছু হয়ে যায়, তাই মেহেরিনকে কথা বলাতে চেষ্টা করছে রাহি আর আরফা।
ওইদিকে মেহেবুবা কান্না করছে আর তাকে সামলাচ্ছে লামিয়া। একদিকে বড় বোনের মতো চুমকি, আরেকদিকে বোনের ছেলে, আবার ভালোবাসার মানুষ, সবাই বিপদে। মেহের একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছে। ফিরোজ মির্জা ও মেহেরিনদের পাপা ইব্রাহিম হাওলাদারও ফোনে কারোর সাথে কথা বলছে। ইব্রাহিম হাওলাদার, তিনি হলেন ফিরোজ মির্জার একমাত্র প্রিয় বন্ধু, তার সাথেই একমাত্র শালা, মানে মালিহা মির্জার ভাই। ইব্রাহিম হাওলাদারের স্ত্রী তমা হাওলাদারের মা হওয়ার ক্ষমতা ছিল না। তমা হাওলাদার ও মালিহা মির্জাও ছিলেন প্রিয় বন্ধু, তাই ফিরোজ মির্জা ও মালিহা মির্জা নিজেদের দুই রাজকন্যা থেকে একজনকে দিয়ে দেন। সেই থেকেই ইব্রাহিম হাওলাদার হয়ে ওঠে সবার পাপা। শুধু মেহের নয়, মেহেরিন, চুমকি, মেহের, মাহির ও মেহেবুবা, সবাইকে তিনি বাবার মতোই ভালোবেসেছেন। সবাইকে পড়াশোনার পাশাপাশি নিজেদের রক্ষার কৌশলও শিখিয়েছেন। ইব্রাহিম হাওলাদার ভাবেন চুমকির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। ভাবতেই তার চোখগুলো ভিজে উঠল। এমন সময় দরজা খোলার আওয়াজ হলো। সবাই দৌড়ে আসে ডক্টরের কাছে। মেহেরিন সোজা এগিয়ে যায় আর শক্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার, চুমকি কেমন আছে? ডাক্তারটি আর কেউ নয়, তীব্র। তীব্রের মুখে মাস্ক না পরা থাকলে হয়তো মেহেরিন চিনে ফেলত। তীব্র কিছুক্ষণ মেহেরিনের দিকে একইভাবে তাকিয়ে থাকে। আপনারা শান্ত হন, পেশেন্ট ঠিক আছে, তবে মাথায় আঘাত লাগায় অনেক রক্ত ঝরেছে, তাই শরীর দুর্বল। ঠিকমতো বিশ্রাম নিলে কয়েকদিনেই সেরে যাবে। একটু থেমে আবারও শক্ত গলায় বলে, সম্ভবত ওর পেটে আঘাত করা হয়েছে। এমন কথা শুনে সবাই আঁতকে ওঠে। শান্ত দৌড়ে এসে বলে, ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? আমার বাচ্চা ঠিক আছে? ওদের কিছু হবে না তো? তীব্র মলিন হাসে, মনে মনে বলে, আমি থাকতে ওর কিছু হতে দেব ভাবলে কি করে? এরপর শান্তর দিকে ফিরে দুই দিকে মাথা নেড়ে বলে, কুল ম্যান, কিছুই হয়নি, তবে ওর ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এমনটা আর না হয়। জানেন তো এই সময় কতটা সতর্ক থাকতে হয়। আল্লাহর রহমতে পেশেন্ট একদম ঠিক আছে। সবার মনের ওপর থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। কাউকে কিছু না বলে মেহেরিন সোজা ঢুকে পড়ে চুমকির কেবিনে। আস্তে ধীরে পাশে গিয়ে বসে। আকাশি রঙা হাসপাতালের পোশাক পরানো, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা। চুমকিকে এই অবস্থায় দেখে মেহেরিনের ভেতরটা মুচড়ে ওঠে। চোখে হানা দেয় অশ্রুরা। মেহেরিন ডান পাশের টুলটায় বসে চুমকির হাতটা তুলে চুমু খায়। চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলে। চুমকি চোখ মেলে তাকিয়ে মেহেরিনকে দেখে একটু হাসে। পরক্ষণে চিন্তিত হয়ে বলে, তুই এখনো এখানে কেন মেহু? বলেই অস্থির হয়ে ওঠে। মেহেরিন চুমকির পাশে আসে আর একটু এগিয়ে গিয়ে বলে, শান্ত হ চুমকি। চুমকি শোনে না, উল্টো অস্থির হয়ে বলে, মেহু, আমার মাহিন, আমার বাচ্চা, আমার মাহিনকে ওরা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল মেহু। আমি কিছু করতে পারিনি মেহু, আমার মাহিন। এটুকু বলেই কান্না করে দেয় চুমকি। মেহেরিন উঠে চুমকির মাথাটা নিজের বুকে নেয়, একটা চুমু খেয়ে বলে, চুপ কর, তোর বাচ্চার কিচ্ছু হবে না। তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বাচ্চাদের মা জননী যে দুটা। আল্লাহ ব্যতীত কারো বাপের সাধ্য আছে যে আমাদের সন্তানদের ক্ষতি করবে? চুমকি কান্না থামিয়ে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন হাসে, চুমকির চোখ দুটো মুছে দিয়ে আবার বলে, মাহিম আর মাহিন বড় হয়ে জানবে ওদের মামুনি ছ্যাঁচকাদুনি। চুমকি হঠাৎ মেহেরিনের হাতটা নিজের মাথায় নিয়ে বলে, আমায় কথা দে, তুই ওদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মৃত্যু দিবি। এমনভাবে ওদের শাস্তি দিবি যেন পশু পাখিও ওদের থেকে মুখ ফিরিয়ে নেয়। মেহেরিন হাসে, মাথা নাড়ে। হঠাৎ চুমকি বাঁকা হেসে বলে, জানিস তো মেহু, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মেহেরিন হাসে, মাথা নাড়ে। মেহেরিন চুমকিকে বুঝিয়ে শুনিয়ে বের হয়। বের হতে হতেই হাসি মাখা মুখটা কঠোর হয়ে ওঠে। এতক্ষণ আটকে ছিল শুধু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য। যতটা নিজের সন্তানকে ভালোবাসে ততটাই ভালোবাসে প্রাণপ্রিয় বান্ধবীটাকে, যে বন্ধুরূপী বোন। তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের কথা, নিজের অনাগত সন্তানের কথা ভাবেনি। তাকে এমন অবস্থায় ফেলে কি করে চলে যাবে মেহেরিন? মেহেরিন নিজেকে শান্ত রেখেছে শুধু পরিবারের কথা ভেবে। ওর ভেতরে কি হচ্ছে তা কেউ জানে না। একজন সন্তানকে অপহরণ করার পর একজন মায়ের উপর দিয়ে কি যায় তা শুধু ভুক্তভোগীরাই জানে। তার উপর সে আবার দুধের বাচ্চা। মেহেরিনকে বের হতে দেখে সবাই ওকে ঘিরে ধরে। মেহেরিন শান্তর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি দেখা করে আসো। শান্ত ঢোকে চুমকির কেবিনে। মেহেরিন সোজা রাজের কাছে যায়। রাজের কলার ধরে বলে, আপনার এত লোক থেকে কি লাভ যদি নিজের সন্তান নিজের পরিবারকে নিরাপত্তা দিতে না পারেন? রাজ কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে মেহেরিনের চোখের দিকে। মাফিয়া গ্যাংস্টার জানার পরও আমি আপনাকে বিয়ে করেছি। জানি আপনার শত্রুর অভাব নেই, তাও বিয়ে করেছি আপনাকে, কারণ আমি জানতাম আপনি নিজের পরিবারকে নিরাপত্তা দিতে পারেন। আপনার এত ক্ষমতা, এত লোক থাকার পরেও, তার থেকেও বড় কথা,
আপনি থাকা অবস্থায় নিজের বাড়িতে আমার সন্তানকে কি করে শত্রুরা নিয়ে যায়? এত পাওয়ার, এত ক্ষমতা দিয়ে কি লাভ জানতে চাই আমি। রাজ মেহেরিনের মাথাটা নিজের বুকে চেপে ধরে। মেহেরিন চোখ বুজে নিজেকে শান্ত করে। রাজ শুধু বলে, কি চাও? মেহেরিন যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। মেহেরিন সোজা হয়ে দাঁড়ায়, রাজের চোখে চোখ রেখে বলে, আমার ওকে চাই। ওর প্রতিটি বডি পার্ট আমার চাই কবি সাহেব। যে মাথা দিয়ে ওই জানোয়ারের বাচ্চা চিন্তা করেছে আমার সন্তানকে আমার থেকে আলাদা করবে, সেই মাথাটাই আমি ততক্ষণ হাতুড়ি চালাবো যতক্ষণ ওর মাথার খুলি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। ওর মগজগুলো যতক্ষণ পর্যন্ত বের না হয় আমার হাত থামবে না। যেই মুখে অর্ডার দিয়েছিল আমার ভাই আমার সন্তানকে নিয়ে যেতে, সেই মুখ আমি থেতলে দিতে চাই। যেই চোখে আমার পরিবারের দিকে তাকিয়েছিল, সেই চোখগুলো আমি নিজের হাতে উপড়াবো। যেই হাত দিয়ে আমার পরিবারের ক্ষতির জন্য হাত বাড়িয়েছিল, তা আমি কেটে কুচি কুচি করব। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে ওঠে মেহেরিন। হঠাৎ বাঁকা হেসে আবারও বলে ওঠে, ওর কলিজাখানায় আমি মেহেরিন শিকদার আগুন লাগাবো কবি সাহেব। ওজন করতে হবে তো, কত বড় কলিজা তার, যে আমার মেহেরিন শিকদারের পরিবারের ক্ষতি করতে চায়। ওর নৃশংস মৃত্যুর সাক্ষী আমি আপনাদের বানাতে চাই। এতটাই নির্মম নৃশংসভাবে ও মরবে, যেমন মৃত্যুর কথা এখন পর্যন্ত কেউ না দেখেছে আর না শুনেছে। মেহেরিনের কথা শুনে সবার মুখে খেলে গেল দুর্লভ বাঁকা হাসি। এই হাসির অর্থ যারা বুঝবে তারা নিজের জীবন নিয়ে পালাতো এখনই। রাজ গম্ভীর গলায় বলল, এখন বের হব। তখনই জীবন বলল, তুই যা বলেছিলি ঠিক তাই রাজ, ওরা ওইদিকেই যাচ্ছে। রাজ হাসল, কিছু বলবে তার আগেই মেহের বলে উঠল, যেতে দাও যেতে দাও, ওরা ভাবতেই পারছে না কি হতে চলেছে ওদের সাথে। প্ল্যান করলো ওরা, সব ছক কষলো ওরা, তবে শেষের ছক্কা আমরাই মারব, নিশ্চিত থাকো। মেহেরের কথায় সবাই মাথা নাড়ল। এমন সময় শান্ত এসে জানালো চুমকি সবাইকে ডাকছে। বিলম্ব না করে সবাই চুমকির কাছে গেল। সবাইকে দেখে চুমকি মুখটা কঠিন করে বলল, তোমাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। সবাই জানতে চাইল কি। চুমকি সবার দিকে একবার তাকিয়ে বলল, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, আর যারা নোংরা হাতে আমার সন্তানকে ছুঁয়েছে সেই হাত যেন আর তাদের দেহে না থাকে। সবাই চুমকিকে আশ্বস্ত করল তারা চুমকির কথা রাখবে। চুমকির কেবিন হতে বের হতেই রাজ কল দিল সাব্বিরকে। শুধু একটা কথাই বলল, 5 মিনিটে সব রেডি চাই, বের হব। উপাস থেকে কি বলল শোনা গেল না। সবার মুখের অভিব্যক্তি এখন একটাই, রাগ, জেদ আর কাউকে পরপারে পাঠানোর তীব্র বাসনা। সবার মনে একটাই কথা, সেই জানোয়ারের নির্মম মৃত্যু। রাজ তাদের প্ল্যান বোঝাচ্ছিল। এমন সময় রূপা বেগম এগিয়ে এলেন, তার কোলে মাহিম। সবাই তাকালো রূপা বেগমের দিকে। সবার উৎসুক দৃষ্টি উপেক্ষা করে তিনি গম্ভীর আর তেজ মেশানো কণ্ঠে বললেন, ওর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দাও, যার জন্য বিয়েবাড়ির আনন্দে ভাটা পড়েছে। আমাদের সাময়িক আনন্দ যে কেড়ে নিয়েছে, তার জীবনের সকল আনন্দ কেড়ে নাও, তার বংশ নির্বংশ করে দাও। ওর অস্তিত্ব যেন পৃথিবীর কোনো প্রান্তে না থাকে, তাকে বুঝিয়ে দাও। সবাই স্রোতে ভাসলেও আমার ছেলে বৌমারা নিজেদের রাগ, জেদ, বুদ্ধিমত্তা, ক্ষমতা দিয়ে স্রোত তৈরি করে। আমি আমার ছেলেদের এমনভাবেই গড়ে তুলেছি যে বন্ধুর জন্য জীবন দিতে এবং শত্রুর বংশ নির্বংশ করতে পিছপা হবে না। আমার ছেলেদের নাম শুনলে যেখানে মানুষ ভয়ে তটস্থ থাকে, সেখানে আমার নাতি আমার ছেলেকে তুলে নেওয়ার দুঃসাহস যে দেখিয়েছে, তাকে তোমরা নিজ দায়িত্বে তার শেষ পরিণতি দেখিয়ে আসবে। অল দ্য বেস্ট। হয় ওই জানোয়ারের বাচ্চাকে তার শেষ সীমানা বুঝিয়ে আমার ছেলে নাতিকে নিয়ে ফিরবে, নইলে সেখানেই শহীদ হয়ে প্রাণ দেবে। জীবন নিয়ে পালিয়ে আসা আমি যদিও শেখাইনি, তবুও বলবো, হয় মরবে না হয় মারবে। যাই করবে বীরের মতো করবে, কাপুরুষের মতো পালিয়ে আসবে না। রাজ বাঁকা হেসে বলল, তোমার কি মনে হয় মামুনি? রূপা বেগম তেজি কণ্ঠে উত্তর দিলেন, কতটা বিশ্বাস থাকলে একজন মা এই কথাটা বলতে পারে তা আশা করি বুঝিয়ে বলতে হবে না। ওর কলিজা যতটুকুই হোক, তা আমি নিজের চোখের সামনে দেখতে চাই। আমার বাড়ি থেকে আমার নাতি আমার ছেলেকে তুলে নেওয়ার প্রাপ্য উপহারখানা বুঝিয়ে দিয়ে আসবে। রাজ হেসে বলে, হঠাৎ নতুন পানি পাইলে মাছ একটু বেশিই লাফায়। মামুনি, চিন্তা করো না, মাছকে পানি থেকে তুলে গরম তেলে ভেজে একদম ফিশ ফ্রাই করে সবাই মিলে মজা করে খেয়ে ফিরব। রাজের কথায় রূপা বেগম হাসলেন সামান্য। এরপর মেহেরিনের কাছে গিয়ে দাঁড়ালেন। মেহেরিন রূপা বেগমের চোখে চোখ রাখল। রূপা বেগম শান্ত কণ্ঠে বললেন, আমরা দুজনেই মা, আমাদের দুজনেরই সন্তান এখন এক নরপশু নিয়ে গেছে। আমি আশা রাখি একজন মা হিসেবে নিজের পাশাপাশি আমার তরফ থেকেও কিছুটা উপহার ওদের দিয়ে আসবে। মেহেরিনের ঠোঁটে খেলে গেল এক রহস্যময় হাসি। মামুনি, সে হয়তো জানে না আমরা বিপদকে ভয় করি না, কারণ আমরা নিজেরাই বিপদ। রূপা বেগম মাথা নেড়ে বলল, মাহিমকে আমরা সেভ রাখবো, চিন্তা করো না।
যাও, নিজের কাজ শেষ করে সহি সালামতে ফিরে এসো আমার বুকে। অল দ্য বেস্ট বৌমা, মামুনি তোমাদের বিজয়ের অপেক্ষায় থাকবে। মেহেরিন মাহিমকে কোলে নিল, পাশের কেবিনে নিয়ে গিয়ে খাওয়ালো। তারপর রূপা বেগমের হাতে দিয়ে বলল, এখন ওরা বের হবে। সবাই যাচ্ছে না, যাচ্ছে শুধু রাজ, মেহেরিন, মেহের, রিদ, আরশ, লামিয়া, রাকিব, মেহবুবা আর জীবন। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওরা। ওরা প্রথমে এলো একটা ফাঁকা মাঠে, যেখানে সারি বেঁধে দাঁড়ানো 11টা হেলিকপ্টার। সবাই যার যার মতো উঠে গেল। এক একটা হেলিকপ্টার আকাশপথে উড়াল দিল যুদ্ধের দামামা বাজিয়ে। এই যুদ্ধ এক মায়ের তার সন্তানকে ফিরে পাওয়ার যুদ্ধ, পাপীদের শাস্তি দেওয়ার যুদ্ধ। এই যুদ্ধ এক বাবার যুদ্ধ, এক ভাইয়ের যুদ্ধ, এক বোনের যুদ্ধ, এক স্ত্রীর যুদ্ধ। প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে হেলিকপ্টারগুলো এসে একে একে থামল বিশাল খোলা মাঠে। সবাই একে একে নেমে এলো। হেলিকপ্টারের পাখা তখনও ঘুরছে, ধুলো বালিতে চারদিক ঢেকে গেছে। একসাথে থেমে যায় হেলিকপ্টারের পাখাগুলো, আর আস্তে আস্তে ধুলো সরিয়ে গিয়ে সব স্পষ্ট হলো। সবার পরনে একই পোশাক, সবাই কালো পোশাকে আবৃত। সবাই এগিয়ে গেল। ওদের একটু সামনেই সারি বেঁধে দাঁড়িয়ে আছে শখানিক বাইক। সবাই এগিয়ে যায় বাইকের পাশে। ওরা যেতেই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে প্রায় 80 থেকে 25 জন মতো ছেলে। ওদের পরনেও কালো পোশাক, মাথায় হেলমেট। রাজকে দেখে সবাই হেসে উঠল, রাজও হেসে ওঠে। সবাই বাইকে উঠে বসে। যে কেউ দেখলে ভাববে কোনো রেস চলছে। বাইকের তীব্র শব্দ তুলে সবাই এগিয়ে চলল নিজেদের গন্তব্যের দিকে। পাক্কা 25 মিনিট বাইক চালিয়ে সবাই এসে পৌঁছালো নিজেদের গন্তব্যে। এক বিশাল অরণ্য, যেখানে হাজার হাজার পর্যটক ঘুরছে। এতগুলো বাইক একসাথে দেখে আশেপাশের সবাই তাকিয়ে আছে রাজদের দিকে, হয়তো বুঝতে চাইছে কারা তারা। একে একে সবাই মাথার হেলমেট খুলে ফেলল। সবার মুখে লেপ্টে আছে বাঁকা হাসি। ঠিক তখনই এক লোক এগিয়ে এলো, পরনে রাজদের মতোই কালো পোশাক। সামনে এসে দাঁড়ালো লোকটা। হেলমেট খুলতেই সবার হাসি গাঢ় হলো। লোকটা রাজের কাঁধে হাত রেখে বলে উঠল, বুঝলি ভাইয়া, অনেক দিন কোনো নরপিশাচের মৃত্যু দেখি না তাদের তরতাজা রক্ত। ছুঁচো মারতে মারতে আমার হাত, শরীর সব দুর্গন্ধময় হয়ে গেছে। নরপিশাচদের টাটকা রক্তে আবার হাত রঞ্জিত করতে চাই ভাইয়া। রাজসহ সবাই হেসে উঠল। হঠাৎ লামিয়া হাসতে হাসতেই বলে উঠল, শিহাব ব্রো, তোমার সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। সময় আর সুযোগের অপেক্ষা মাত্র। জানো তো, মামুর দেওয়া এত এত প্রশিক্ষণ আমি কোনো দিন কাজে লাগাতে পারিনি। হয়তো আজ তোমার সঙ্গে আমিও সুযোগ পাব। শিহাব হেসে উত্তর দিল, অবশ্যই অবশ্যই। হৃদ গম্ভীর স্বরে বলল, এখানে সময় নষ্ট করা উচিত নয়, চলো। হৃদের কথায় সবাই তার দিকে তাকালো। তা দেখে হৃদ আবারও বলে, তোরা বুঝতে পারছিস, মাহিন ওদের কাছে ছোট্ট শিশু, মা থেকে কত ঘন্টা যাবৎ দূরে। হৃদের কথায় মেহেরিনের বুকের ভেতরটা মুচড়ে উঠল। যতই শক্ত থাকার চেষ্টা করুক, মায়ের মন তো। রাজ হৃদের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, মাহিন একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আমি যদি খুব ভুল না হই, তবে সে এখন এক নারীর কাছে আছে, যিনি তাকে মায়ের মতোই আগলে রেখেছেন। তোর কি মনে হয় রাজ শিকদার এত কাঁচা খেলোয়াড়? আমার সন্তানকে অনিশ্চিত কোনো জায়গায় রাখার মতো ঝুঁকি আমি কখনোই নেব না। আমার সন্তানরা যেখানেই থাকুক, তাদের এক চুলো ক্ষতি করার সাধ্য আল্লাহ ব্যতীত কারো নেই। রাজের কথায় সবাই তাকালো তার দিকে। মেহেরিন কিছু বলতে চাইল, কিন্তু রাজের চোখের গভীরতা দেখে আর কিছুই বলল না। হয়তো নিজের প্রশ্নের উত্তর রাজের চোখে পেয়ে গেছে। মেহেরিনের মুখেও ফুটে উঠল এক রহস্যময় হাসি। এদিকে সাব্বির নিজের ফোনটা দেখে বলল, সব রেডি, চলুন। সবাই সামনে এগিয়ে যায় নিজেদের গন্তব্যে, মাহিন আর লাবিবকে উদ্ধার করতে। শত শত পশু আজ কোরবানি হবে, রঞ্জিত হবে ধরণী, কোনো রঙে নয়, রক্তে। অন্যদিকে মহাসড়কে ঝড়ের গতিতে ছুটে চলেছে 11টা কালো মার্সিডিস। শত শত গাড়িকে পেছনে ফেলে ছুটছে তারা। দেখে মনে হচ্ছে কত তাড়া তাদের। সেই 11টা গাড়ির পেছনেই একই তালে ছুটে আসছে 35টা ট্রাক, যাতে কমপক্ষে 170 জন মানুষ হবে। সবার হাতে রামদা, কুড়াল, ছুরি আর বন্দুক। সবার চোখে মুখে সবকিছু ধ্বংস করে দেওয়ার জ্বলন্ত স্পৃহা। গাড়িগুলো এসে থামল জঙ্গলের এক বিশাল টিলার ওপর। একে একে সবাই নামল। প্রথম গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রেম নেওয়াজ। তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। গাড়ি থেকে নেমেই সে একটা সিগারেট ধরালো, টিলার ওপর উঠে দাঁড়ালো, বাজ পাখির মতো চারপাশে চোখ ঘোরালো। হঠাৎ কিছু একটা দেখে হাসলো। হাতে ধরা সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষতে পিষতে বলল, এই সিগারেটের মতোই পিষে পিষে মারব সবগুলোকে। প্রেম সবার দিকে একবার দেখে পিয়াসের দিকে তাকালো। পিয়াস একটা দূরবীন তুলে দিল প্রেমের হাতে। ভালো করে সবকিছু দেখে নিয়ে প্রেম বলল, সবাই ছড়িয়ে পড়ো, আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কেউ কিচ্ছু করবে না। সবাই মাথা নেড়ে নিজেদের কাজে লেগে পড়ল। সবার চোখে মুখে স্পষ্ট আগুন, দৃঢ়তা। সবার ভেতরেই সবকিছু ধ্বংস করার প্রবল স্রোত, তবে ঠোঁটে একটিও শব্দ নেই।
একদম নীরবতায় তারা ছড়িয়ে পড়ল চারদিকে। ধরণীতে তখন নেমে এসেছে কালো অন্ধকার। অন্ধকার হওয়ার সাথে সাথেই চারদিক থেকে ভেসে আসে এক বিকট শব্দ। শব্দের তীব্রতা এতই বেশি যে সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সবাই কান চেপে ধরে চিৎকার করছে। এমন সময় এক গুলির শব্দ হয়, যা ওই বিকট আওয়াজ আর শব্দের কারণে ঢাকা পড়ে গেল। সেই গুলিতে একজন ঠাস করে পড়ে গেল, আর সেখানে খুব সাবধানে অন্য একজন বসে পড়ল। ভাবটা এমন যেন কিছুই হয়নি এখানে। আস্তে আস্তে শব্দ কমে আসে। বিকট শব্দ থেমে গেলে সবাই একটু শ্বাস ফেলে, স্বস্তি পাচ্ছে। আবার সবাই নিজেদের কাজে মন দেয়। রাজরা বসে আছে একটা গর্তে, সবার কানে হেডফোন, যার কারণে ওই বিকট শব্দে তাদের কোনো সমস্যা হয়নি। রাজ হঠাৎ ইশারা করতেই মেহেরিন, মেহের, লামিয়া ও মেহবুবা বেরিয়ে যায় সামনের দিকে। একটু সামনে গিয়েই চার রমণী একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। কি ভয়ানক সুন্দর সেই হাসি! এই হাসি যে কারো মনে ঝড় তুলতে সক্ষম, আবার শত্রুর কলিজায় কাঁপন ধরাতেও। চার অতি সুন্দর রমণী ঠোঁটে হাসি রেখেই এগিয়ে যায় তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে। রাকিব বলে উঠল, এটা কি ঠিক হলো? হাজার হলেও ওরা চারজনই মেয়ে। রাকিবের কথার উত্তর দিল হৃদ, তুই ওদের এখনো চিনতেই পারিসনি, চিনলে এই কথা বলতি না। রাকিব আর কিছুই বলে না। সবাই তাকায় ঘড়ির দিকে। সবার টাইম সেট করা 10 মিনিট। বিশাল এক বাংলোর সামনে এসে থামল তারা। চার রমণী ওপরে তাকায়। হঠাৎই বিশাল দেয়াল টপকে ভেতরে চলে যায়। কিছুটা দূর থেকে কয়েক জোড়া চোখ তা দেখে বাঁকা হাসে। দেয়াল টপকে ভেতরে ঢুকতেই দেখা গেল যেদিক দিয়ে ঢুকেছে সেদিকে কেউ নেই। তারা আবার একে অপরের দিকে তাকায়, অবাক হয়। ভেবেছিল এখানে কেউ না কেউ থাকবে। মেহের ইশারায় বোঝালো সব ঠিক আছে। তারপর অবাক হওয়ার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে তারা বাঁকা হাসি দিল, সামনে এগোতে লাগলো। ওইদিকে টিলার ওপর প্রেম ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে, তোমার বিপদ হয় এমন কিছুই আমি হতে দিতে পারি? আমি যে তোমাকে চিনি প্রিয়তমা, তোমাদের যাওয়া দেখেই বুঝেছিলাম এমনটাই হবে, তাই তো আগে থেকেই সব সরিয়ে দিয়েছি। আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত কোনো বিপদ তোমায় বা তোমার পরিবারকে ছুঁতে পারবে না। এইদিকে মেহের একটা টেক্সট পাঠালো। সেই SMS দেখে রাজ সামান্য উপরে তাকিয়ে হাসে। সবাই একটু অবাক হলেও রাজ হাসল। হয়তো সে আগেই জানতো রাজ কাউকে একটা টেক্সট করলো। তারপর বলল, আর মাত্র 5 মিনিট, সবাই রেডি হও। ওইদিকে প্রেম সবাইকে একবার দেখে পিয়াসের দিকে তাকালো। পিয়াস হেসে মাথা নাড়ল। মেহেরিনরা খুব সতর্কতার সঙ্গে সামনে এগোলো। কারো পায়ের শব্দ শুনে সবাই লুকিয়ে যায়। দুটি ছেলে এসে দাঁড়ালো, এদিক ওদিক তাকালো। হাতে বর্ষার মতো অস্ত্র, মুখ ঢাকা। দুই পাশ থেকে মেহেরিন ও মেহের হঠাৎ ঝাঁপিয়ে পড়ে দুজনের উপর। হঠাৎ তাদের সামনে আসায় লোক দুটো ঘাবড়ে যায়, কিন্তু কিছু বলার বা করার সুযোগ না দিয়েই মেহেরিন ও মেহের দুজনেই মাথা ধরে জোরে ঘুরিয়ে দেয়। ফলে তারা পড়ে যেতে চাইলে তার আগেই লামিয়া আর মেহবুবা এসে ধরে ফেলে, টেনে বাম দিকে নিয়ে ফেলে দেয়। আশেপাশে তাকিয়ে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয় দুজনকে। মেহের ডেকে ওঠে, জীবন। ওপাশ থেকে জীবন সাড়া দেয়। জীবন মেহেরের জন্যই অপেক্ষা করছিল। সে বলতে শুরু করে, মেহের, তুমি যেদিকে আছো তার বাম পাশের দিকটায় যাও। সেইখানটায় 3টা রুম পাশাপাশি, একদম শেষের রুমটায় যাবে, সেখানেই লাবিব আছে। মেহের ওকে বলে ওদের দিকে আগায়। মেহের কোনো কথা না বলে ইশারায় বোঝায়। সবাই সতর্কতার সাথে এগিয়ে যায়। সবার আগে লাবিবকে উদ্ধার করতে হবে, কারণ তারা সবাই জানে মাহিন সুরক্ষিত। লাবিবকে ছাড়াতে পারলেই খেলা পুরোটা ওদের হাতে। প্ল্যান মাফিক সব হচ্ছে। ওরা একটু সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ আবার কারো পায়ের শব্দে লুকিয়ে পড়ে। একটা মেয়ে এসে থামে। লামিয়া তেড়ে যেতে চাইল, কিন্তু মেয়েটার কথাই থেমে যায়। ম্যাম, আপনারা আমার সঙ্গে আসুন। আই নো আপনারা 4 জন এখানে আছেন। খুব ধীরে কথাগুলো বলল মেয়েটি। ওইদিকে মেহেরিন, মেহের, লামিয়া ও মেহবুবা একে অপরের দিকে তাকালো। হঠাৎ লামিয়া বলে উঠল, সেই কোড। কোডের কথা জিজ্ঞেস করার একটাই কারণ, রাজ বলেছিল কেউ যদি বলে তাদের লোক, তাহলে যেন কোড জানতে চায়। কোড বলতে পারলে তবেই সে তাদের লোক। মেয়েটি হেসে এদিক ওদিক তাকিয়ে বলল, RS-009। লামিয়া হাসল। লামিয়ার হাসিতে মেহেরিন ও মেহের যা বোঝার বুঝে গেল। রাজ কেন ওদের ভেতরে ঢুকতে দিতে মানা করেনি সেই উত্তর যেন পেয়ে গেল সবাই। মেহেরিনরা বেরোতে গেলে হঠাৎই মেয়েটি মাথা নেড়ে না করে উল্টো দিকে দাঁড়ালো। ঠিক তখনই মেয়েটির কাছে এগিয়ে এলো দুটো ছেলে। মেঘা, তুমি এখানে কেন? একজন জিজ্ঞেস করল। মেঘা নামের মেয়েটি শক্ত মুখে উত্তর দিল, আই এম নট অব্লিগেটেড টু অ্যান্সার ইউ, গো অ্যাবাউট ইউর বিজনেস। ছেলেগুলো রাগি চোখে একবার মেঘার দিকে তাকালো, তারপর চলে গেল। ছেলেগুলো যেতেই মেঘা ইশারায় মেহেরিনদের বের হতে বলল। ওদের নিয়ে সোজা চলে গেল লাবিবকে যেখানে আটকে রাখা হয়েছে সেই দিকে। ভেতরে ঢোকার আগে মেঘা এদিক ওদিক তাকিয়ে মেহেরিনকে বলল, ম্যাম, ভেতরে একটা CCTV আছে।
কথাটা শুনেই মেহবুবা, লামিয়া আর মেহেরিন মেহেরের দিকে তাকালো। মেহের বাঁকা হাসি হেসে মেঘাকে বলল, কোথায় বলতে পারবে? মেঘা মাথা নেড়ে বলল, ঘরের একদম বাদিকে, জানালার ঠিক ডান পাশের ফুলের টব। মেহের হেসে পা একটু উঁচু করলো। একটা সাইলেন্সার লাগানো ছোট পিস্তল বের করলো। দরজা না খুলেই ফাঁক জায়গায় তাকালো। এরপর এক চোখ বুজে তাকালো, নিশানা লাগালো আর গুলি চালালো। সাথে সাথে ফুলের টবটা ভেঙে গেল। রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় কোনো সমস্যা হলো না, কিন্তু ভেতরে থাকা 3জন লোক হকচকিয়ে উঠে ওদিকে ছুটল। একজন বেরোতে চাইলে তার আগেই মেহেরিনরা ঘরে ঢুকে দরজা আটকে দিল। 5 জন ঝাঁপিয়ে পড়ল ওই 3 জনের ওপর। আশেপাশে তাকালো, কিন্তু কই, লাবিবকে তো দেখা যাচ্ছে না। সবাই মেঘার দিকে তাকালো। মেঘা চোখের ইশারায় সাথে যেতে বলল। মেঘা গিয়ে একটা সুইচ টিপতেই একটা দরজা উল্টে ঘুরে গেল। সেখানে হাত পা দরজার সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে লাবিব। সারা শরীরে রক্ত, এখনো নাকের ডগা বেয়ে রক্ত পড়ছে। মেহেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মেহবুবা দৌড়ে গিয়ে লাবিবের মুখে নিজের হাত রাখল। সারা মুখে হাত বুলিয়ে কান্না করতে লাগলো। লামিয়া দৌড়ে গিয়ে বলল, ব্রো, বলেই ডেকে উঠল। ওদের ডাকে লাবিব চোখ মেলে তাকালো। মেহের হাত মুঠো করে ফেলল, চোখগুলোর আগে জ্বালা করছে। মেহবুবাকে কাঁদতে দেখে লাবিব ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণেই বিরক্ত গলায় বলল, এই লাদা বাচ্চা, কাঁদছো কেন? তোমার কি জামাই মরেছে? না না, তা হয় কেমনে? আমি তো এখনো ফিট অ্যান্ড ফাইন আছি। তাহলে? লাবিবের সুস্থ স্বাভাবিক কথা শুনে সবাই অবাক হলো। মেহবুবা আবারও কেঁদে ফেলল। মেহের ভ্রু কুচকে বলল, আর ইউ ওকে? লাবিব হেসে মাথা নাড়ল। মেহেরিন তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর বাঁকা হেসে উঠল। হয়তো আসল কাহিনী বুঝে গেছে। মেহেরও বাঁকা হেসে বলল, প্ল্যান? লাবিব মাথা নেড়ে হেসে দিল। মেঘা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, ইয়েস ম্যাম, তবে স্যারের শরীরে যে আঘাতের চিহ্ন দেখছেন সবগুলোই ভুয়া। রক্তগুলো সত্যি, কিন্তু সেটা স্যারের নয়। এতক্ষণে সবাই সবটা বুঝে হেসে উঠল। লাবিবও হেসে বলল, বেচারা ভেবেছিল সব তার প্ল্যান। মেহেরিন আর মেঘা লাবিবের বাঁধন খুলে দিল। ওইদিকে মেহবুবার আগে গজগজ করতে করতে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, লাবিবের গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় খারাপ, একবারও বলল না এগুলো আসলে প্ল্যান। আর ওইদিকে কিনা সে চিন্তা করতে করতে শহীদ হয়ে যাচ্ছিল। যাকে এখন কিছু বলবে না, বাড়ি গিয়ে বুঝিয়ে দেবে। এই সব ভাবছে আর ফুসফুস করছে সে। লাবিব হয়তো মেহবুবার মনের ভাষা বুঝল, তাই বলল, খবরদার আমাকে গালিগালাজ করবা না, উল্টাপাল্টা কিছু ভাববেও না। মেহবুবা মুখ ঝামটা দিল। লামিয়া এসে ভাইকে জড়িয়ে ধরল। লাবিব মেহেরিনের দিকে তাকিয়ে বলল, চুমকি আপু? মেহেরিন হেসে জানালো, সব ঠিক আছে। মেহেরিন হঠাৎ তাকালো লাবিবের দিকে। লাবিব হেসে বলল, যেখানে আমারই কিছু হয়নি সেখানে আমাদের বাচ্চার কিছু হতে হবে? সেখানে আমাদের বাচ্চার কিছু কি হতে দেব? কাঙ্ক্ষিত উত্তরে মেহেরিন হাসল। লাবিব নিজের শরীরের ঘাড় হাত সব ফোটালো। তারপর মেঘার দিকে তাকালো। মেঘার সাথে সাথে পানি এনে দিল। লাবিব হাত মুখ ধুয়ে নিল। ওইদিকে মেহের জীবনকে সিগন্যাল দিল। মেহেরিনরা বেরিয়ে গেল। গন্তব্য এবার একটাই, নরপিশাচের মুখোমুখি হওয়া। ওইদিকে সময় শেষ হয়ে যাওয়ায় রাজরা এগিয়ে এলো। দাঁড়ালো সেই বাংলোর গেটে, হাতে মেশিন গান। তার পাশে হৃদ, আরশ, রাকিব, শিহাব, জীবন। রাজ সবাইকে দেখে হাসল, বলল, 3, 2, 1 বলতেই গেটটা ভেঙে পড়ল। মাটিতে পড়তেই চারপাশ ধুলোয় ভরে গেল। আস্তে আস্তে স্পষ্ট হলো রাজদের মুখ। গেট ভাঙার শব্দে কতগুলো ছেলে দৌড়ে এলো, কিন্তু আফসোস, কেউ এসে জায়গা মতো দাঁড়াতে পারল না। তার আগেই এক একজনের মাথা বুক ঝাঁচড়া হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাজ মনের সুখে মেশিন গান চালাচ্ছে। তবে শুধু রাজ নয়, রাজের সাথে আরও একজন গুলি ছুটছে। বৃষ্টির ফোঁটার মতো সাই সাই করে গুলি ঝরছে। দুজন সামনের দিকে, একজন সামনাসামনি, অপরজন আড়াল থেকে। দুজনের নিশানায় একদম নিখুঁত। রাজ গুলি ছুটতে ছুটতে ঠোঁট কামড়ে হাসল। বাকিরা সব দেখল, কিন্তু কিছু বলল না। তাদের ধারণা বাকি গুলিগুলো রাজের লোকদের। রাজ ছাড়া আর কেউ জানলই না আড়ালে কে আছে। এক এক করে সবাই ঢুকে পড়ল সেই বাংলোতে। বাংলোটা জঙ্গলের ভেতরে হলেও আধুনিকতায় ভরপুর। একটা মজার বিষয় হলো, পুরো বাংলোটাই সাউন্ড প্রুফ। অবশ্য এর যথারীতি কারণও আছে বই কি। এই বাংলোয় কোনো ভালো কাজ হয় না, সব কালো টাকার কারবার হয় এখানে। নারী পাচার, শিশু পাচার, নানা ধরনের অস্ত্র, ড্রাগস, এক কথায় বলতে গেলে যত ধরনের দেশদ্রোহী কাজ আছে সব এখান থেকেই হয়। আর যার মাস্টার মাইন্ড আজ এই বাংলোয়। রাজ আর বাকিরা ভেতরে ঢুকে সোজা এগিয়ে যায় মেহেরিনদের কাছে। আপাতত কোনো ঝামেলা নেই বাংলোর ভেতর। যা ছিল সব লোক দেখানো ঝামেলা। যে আগাছা ছিল সব সাফ করে ফেলেছে প্রেম। যদিও এটা প্রেমের কাজ, তবে তার রাজ ছাড়া কেউ জানে না। বাংলোর ভেতর ঢুকেই রাজ আর মেহেরিনরা চলে যায় দ্বিতীয় তলার একটা বিশাল রুমে। রুমটা ভীষণ বড়,
দক্ষিণ দিকে একটা বিশাল জানালা, সাদা টাইলস, আসবাবপত্র সব বিদেশি। দেখেই বোঝা যায় দেশের বুকের ভেতর হলেও বাংলো সাজানো হয়েছে একেবারে বিদেশি কায়দায়। এইসব দেখে রাজ বাঁকা হাসল। শিহাব বলে, শালা কালো টাকার কুমির বুঝলি। লাবিব বলে, দেখো না বাথরুমেও এসি লাগিয়েছে। টাকা বেশি হলে মানুষরা কেমনে কামড়ায়, এই আবলকে দেখলেই বুঝবে মানুষ। নইলে কেউ বাথরুমে এসি লাগায়? তুমি বলো। লাবিবের কথায় সবাই ফিক করে হেসে দেয়। রাজ গিয়ে আয়েশ করে বসে একটা রাজকীয় সোফায়। রাজের দেখা দেখি সবাই বসে পড়ে। পাশ থেকে রাজ রিমোট হাতে নিয়ে দেয়ালে ঝুলানো টিভিটা অন করে। কিছুক্ষণ টিপে টম অ্যান্ড জেরিতে আটকে যায়। শুধু রাজ নয়, বাকি সবাই এবার নজর দেয় টিভিতে। সবার দৃষ্টি আটকে আছে জেরির দিকে। জেরি টমের মুখে একটা বেলচা দিয়ে বাড়ি মেরে ছুটছে, আর টম সেই বেলচা হাতেই ছুটছে জেরির পেছনে। টান টান উত্তেজনা, দেখে বোঝা যায় এখনই ধরা পড়বে জেরি। টম প্রায় ধরেই ফেলেছিল। ঠিক সেই শেষ মুহূর্তে জেরি রাস্তা পাল্টে ফেলে, যার ফলে টম গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। টম রাগে যেতে জেরিকে ধরতে গিয়ে নিজের বিপদ খেয়ালি করেনি। জেরি সরে যেতেই সবাই হৈ হৈ করে ওঠে। শিহাব, জীবন একসাথে বলে, এই জন্যই লোকজন বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাদের কথায় সবাই সায় দেয়, তবে রাজ বাঁকা হেসে বলে, আসল কথা হলো নীরবে যুদ্ধ করে যে সবচেয়ে উচ্চ শব্দের জেতে সে, বুঝলি। টম নিজের আকার দেখে, কিন্তু ছোট জেরির আকার ছোট হলেও তার মাথায় বুদ্ধি ভর্তি। সেখানে শক্তি কাজ করে না, সেখানে বুদ্ধিকে কাজে লাগাতে হয়, যা ওই মাথা মোটা টমের নেই। রাজের কথার পিঠে মেহের হেসে উঠে বলে, লুক লাইক ইউ ব্রাদার। রাজ হাসে, মাথা একটু ঝুঁকিয়ে বুকের কাছে এক হাত রেখে বলে, জিও সিস্টার। রাজের কথায় সবাই হেসে ওঠে। সবার হাসির মাঝে হঠাৎ মেহেরিন সবাইকে থামিয়ে দেয়, ইশারায় কিছু একটা বলে, যা বুঝে সবাই বাঁকা হেসে নিজেদের জায়গা ঠিকঠাক করে বসে। একটা লোক কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে আসছে। গায়ে শুধু 3/4 প্যান্ট, গলায় ঝুলছে তোয়ালে, চুল থেকে টুপটাপ পানি ঝরছে। বোঝাই যাচ্ছে সদ্যই গোসল করেছে সে। হ্যাঁ, সেই তো, একটানা 2 ঘন্টা সুইমিং করে আসলো। আপনারা হয়তো জানেন সুইমিং পুল সাধারণত বাইরে বা ছাদে হয়, কিন্তু এই বাংলোয় আছে একেবারে ভিন্ন ব্যবস্থা। 3য় তলায় একটা রুম জুড়ে তৈরি করা হয়েছে সুইমিং পুল। দেখতে পুরোপুরি ঘরের মতো, তবে থাকার জন্য নয়, সুইমিংয়ের জন্য। পাক্কা 2 ঘন্টা সুইমিং করে এখন বিশ্রাম নিতে যাচ্ছে লোকটা। পুরো বাংলো সাউন্ড প্রুফ হওয়ায় সদ্য যে তাণ্ডব হলো তার বিন্দুমাত্র খবর তার নেই। আচ্ছা, লোকটা যদি জানতো এটাই শেষ গোসল, তাহলে কেমন হতো? হয়তো মৃত্যু ভয়ে মৃত্যুর আগেই পটল তুলত। তবে লোকটাকে দেখলে কেউ বলবে না এই লোকটা মানুষরূপী পশু। এই তো জিম করা পেটানো শক্ত পেশিগুলো ফুলে আছে, সাদা ধবধবে গায়ের রং, চুলগুলো ব্রাউন, চোখগুলো হালকা বাদামি, দেখতে একেবারে বিদেশি ধাঁচের। একটা ভ্রু কাটা, ঠোঁটের নিচে একটা সেলাইয়ের দাগ। দেখতে কি সুন্দর, অথচ সে একটা পশু। কত মানুষের অভিশাপ করায় প্রতিদিন, তা হয়তো সে নিজেও জানে না। কত মায়ের কোল খালি করেছে এই লোক, কত মেয়ের জীবন জাহান্নাম করে দিয়েছে, কত মানুষের জীবন ধ্বংস করছে প্রতিনিয়ত, কত শিশুর হত্যাকারী এই লোক। আমাদের আশেপাশে কত মানুষরূপী পশু ঘুরে বেড়ায়, যাদের দেখতে সুন্দর হলেও তাদের মন পশুর মতো। লোকটা হেলে দুলে দরজার সামনে এসে দাঁড়ায়, পাশে তাকায়। দূরে 2জন ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। অপর পাশে ফিরে দেখে সেখানেও একই অবস্থা। সব দেখে লোকটা বাঁকা হেসে নিজের জন্য বরাদ্দ করা রুমে ঢোকে। রুমটা অন্ধকার। লোকটা বিরক্ত হয়ে গালিগালাজ করতে করতে লাইট অন করে। লাইট জ্বালতেই যা দেখে তা দেখে তার চোখ বেরিয়ে আসার উপক্রম। প্রথমে নিজের ভুল ভেবে মাথা ঝাঁকিয়ে চোখ কচলিয়ে আবার তাকায়। লোকটা হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। লোকটাকে এমন করতে দেখে সবাই হেসে ওঠে। হৃদ উঠে দাঁড়িয়ে বলে, হেই ব্রো, হোয়াটস আপ? চিনতে পারছো তো? তোমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার হৃদ তালুকদার। হাউ আর ইউ? এভরিথিং ইজ ওকে ব্রো? লোকটা হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। লোকটাকে এমন করতে দেখে সবাই হেসে উঠল। এমন সহজ সাবলীল অবস্থায় রাজ আর বাকিদের দেখে লোকটার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। বিশেষ করে হৃদকে এভাবে দেখে, হৃদের কথা শুনে লোকটার প্রাণ পাখিটা যেন আজ যায় যায় অবস্থা। এইদিকে মেহের বিরক্ত হচ্ছে। তার মনে হচ্ছে এত কথা বলে সময় নষ্ট করার কি আছে, আজব। তার তো হাত পা নিষ্পিস করছে। লোকটা তখনও হতবাক, মাথায় কিছুই ঢুকছে না। এত এত লোক, এত সিকিউরিটি পার করে সুস্থভাবে সশরীরে রাজরা তার সামনে এসে দাঁড়িয়েছে। এ যেন তার জীবনের ইতি টানার পালা এসে গেছে। ভেতরে ভেতরে ভয় পেলেও তা মুখে আনতে নারাজ। ছোট করে নিজের অবাক ভাব কেটে গিয়ে রাশভরা কণ্ঠে বলল, সুস্থ অবস্থায় আমার সামনে এলেও বের হবে সব কয়টা লাশ হয়ে। কথাটা রাজের চোখে চোখ রেখেই বলল। রাজ বাঁকা হাসে।
লামিয়া তেড়ে আসতে চায়, তবে তার আগেই আরশ তাকে আটকে দিল। লামিয়া তখন বাজ খাই গলায় চিৎকার করে উঠল, ব্লাডি বিচ, আই জাস্ট কিল ইউ। রাজ একবার লামিয়ার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বলল। মেহরিন লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কার লাশ বের হবে সেটা আমি জানি না, কিন্তু তোর শরীরের কোনো অঙ্গ অবশিষ্ট থাকবে না, এটা নিশ্চিত জেনে রাখ। এই বাংলো থেকে শুধু তোর কলিজাখানা বের হবে, ওটা ওপর মহলের আমানত। মেহরিনের কথাই লোকটা বিকট হেসে বলল, উফ মেহরিন শিকদার। ঠোঁট কামড়ে লোকটা আবার বলল, তোর শরীরে এত কারেন্ট কেন বলতো? কথা শেষ হতেই দুই দিক থেকে ঘুষি খেল লোকটা, একদিকে লাবিব, অন্যদিকে জীবন। মার খেয়েও লোকটা হাসল, ঠোঁট কেটে গেছে, রক্ত বের হচ্ছে। লোকটা থুতু ফেলে, মনে হলো সে জানতো এমনটাই হবে। হঠাৎ লোকটা গিয়ে সোফায় বসে পড়ল, কাউকে ডাকলো না। বিচক্ষণ মানুষ হওয়ায় বুঝতে দেরি হলো না এখানে রাজের লোক আছে বলেই এত সহজে তারা ঢুকেছে। লোকটা রাজের দিকে ফিরে বলল, তোকে আর তোর বউকে কয়েকবার মারলেও আমার জ্বালা কমবে না। তবে তোর বউকে আমি মারতে চাইনি, আমি তো ওকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। বাট গড নোস এই মেয়ের ভেতরে কি আছে, দুনিয়ার সব বালেরাই এর পেছনে পড়ে আছে। রাজ শিকদার, আমার সোকল্ড ব্রাদার হৃদ তালুকদার, আর ওই মাদার। এতটুকু বলতেই রাজ বাধা দিয়ে বলল, তুই আর তোর বাপ দুজনেরই নজর খারাপ। এটা কি জন্মগত অভ্যাস নাকি? আমায় দেখ, আমার বউ ছাড়া আমি কারো দিকে তাকাই না, হাজারজন চাইলেও আমি শুধু তাকেই চাই। আমি একটা কথা বুঝি না, তোদের মেশিন এত নড়বড়ে কেন? যাকে তাকে দেখলেই ছোট ভাই নাচানাচি শুরু করবে। তোদের মতো তোদের ছোট ভাইও 12 ভাতারি। এই দেখ, আমাকে দেখ, আমার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষের থেকে শিক্ষা নিবি। আমি আর আমার ছোট ভাই দুজনই খুব স্ট্রং। আমাকে নিয়ে জানা নারীর বাজারে, দেখবি আমার মেশিন থুক্কু। আমার ছোট ভাই নড়াচড়া তো দূরের কথা, বেঁকে যাবে, প্রয়োজনে নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, তাও নড়বড়ে হবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ রাজ শিকদারের মেশিন থুক্কু ছোট ভাই। রাজের কথায় লোকটা তীক্ষ্ণ চোখে তাকালো, বাকিরা মুখ চেপে হাসছে। মেহরিন রাগী চোখে তাকায়, কিছু বলতে চাইছিল, কিন্তু রাজ তাড়াতাড়ি বলে উঠল, বউ একদম চুপ, ওকে নইলে এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব, চুমু খেয়ে একদম দম আটকে ফেলবো বলে দিলাম। এবার সবাই হো হো করে হেসে উঠল। মেহবুবা হাসতে হাসতেই বলে উঠল, ভাইয়া থাপ্পড় মেরে আবার চুমু খেয়ে দম আটকে দেয় কেমনে? মেহরিন মুখ ফুলিয়ে রাজের দিকে তাকালো, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোক জীবনে কোনো দিনও ভালো হবে না। রাজ তখন হৃদের কাঁধে হাত রেখে বলল, যা ভাই, বড় ভাইয়ের সাথে সুখ দুঃখের একটু গল্প করে আয়, প্রথম আর শেষ সাক্ষাৎ বলে কথা। যা যা। হৃদ মুখ ভার করে বলল, হ্যাঁ হ্যাঁ, তবে শোন, আমার কিন্তু তেমন সময় নেই, মাত্র 5 মিনিট। তুই তো জানিস আমি একজন চাকরিজীবী মানুষ, সময়ের দাম অনেক। রাজ হাসে, মাথা নাড়ে। মেহের বিরক্ত মুখে অন্যদিকে তাকিয়ে বলল, নাটকবাজ। হৃদ গিয়ে বসে পড়ল লোকটার পাশে। হাই মাই সোকল্ড ব্রাদার, রূপন তালুকদার। রূপন সামান্য হেসে বলল, হ্যাঁ আমি তোমার ভাই। আমি জানতাম তুমি আমাকে কখনোই ভাই মানোনি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিজের ভাই ভেবেই এসেছি সারা জীবন। তাই তো মেহেরিনকে পছন্দ করার পরও তোমার সাথে তার বিয়ে দিতে রাজি হয়েছিলাম, শুধু তোমার জন্যই। আমি ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম। জীবনে প্রথম কোনো একটা মেয়েকে আমার ভালো লাগে, কিন্তু তার কিছুদিন পরেই জানতে পারি আমার ছোট ভাইও সেই মেয়েটাকেই পছন্দ করে। তাই বাবার সাথে কথা বলে ওর সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করি। এটা কিন্তু আমিই করেছিলাম, শুধু তোমার জন্য নিজের পছন্দের নারীকেও আমি ছেড়ে দিয়েছি। মেহেরিন ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। রাজের মাথায় রক্ত টকবক করলেও সে শান্ত, কারণ একটাই, তার বউ। হাজারজন চাইলেও সে শুধুই তাকে চায়। এই কথা ভেবেই রাজের ঠোঁট ফেটে হাসি বেরোলো। বেচারা রূপন জানেও না তার কপালে কি অপেক্ষা করছে। হঠাৎ হৃদ রূপনকে জড়িয়ে ধরল। রূপন এর জন্য প্রস্তুত ছিল না, কিছুটা অবাক হলো। হৃদ হঠাৎ কান্না শুরু করে দিল। ও ভাই রে, এখন তোর কি হবে রে? তোর জন্য তো আমার বুক ফেটে যাচ্ছে রে ভাই। কান্নার ভান করলেও চোখে এক বিন্দু জল নেই, তাই এদিক ওদিক তাকালো। রাজের দিকে চোখ পড়তেই রাজ ইশারা করল। হৃদ তাড়াতাড়ি একটু থুতু নিয়ে চোখের ওপর ঘষে দিল। এখন মনে হলো সে কাঁদছে। ওইদিকে রূপন হাবলার মতো তাকিয়ে রইল। আশেপাশে বাকিরা হেসে লুটোপুটি খাচ্ছে। হঠাৎ হৃদ রূপনের তোয়ালেটা টেনে নিল, চোখ মুখ মুছে নিল, তারপর সেটা দিয়ে নাক পরিষ্কার করে তার রূপনের গলায় ঝুলিয়ে দিল। রূপনের মাথার ওপর দিয়ে সব চলে যাচ্ছে। যখন বুঝতে পারল তখন চোখ বড় বড় করে তাকালো হৃদের দিকে। এরপর ওয়াক বলে তোয়ালে ছুঁড়ে ফেলে দিল। এইদিকে লামিয়া আর মেহবুবা হেসে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেহেরিন আর মেহের একে অপরের দিকে তাকিয়ে হাত কপাল চাপড়ায়। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সিরিয়াস মুহূর্তে কিভাবে উল্টাপাল্টা কাজ করতে হয় ওদের দেখেই শেখা উচিত। রাজ 2 হাত তুলে সবাইকে থামতে বলল, তারপর বলল, অনেক মজা হলো, কিন্তু ভুলো না আমরা এখানে কেন এসেছি। তোমাদের মাঝে কোনো সিরিয়াসনেস নেই।
আমায় দেখো, আমি সব সময় সিরিয়াস। আজ থেকে সবাই সকাল সন্ধ্যা আমার কাছে ট্রেনিং নেবে কিভাবে সিরিয়াস থাকতে হয়। রাজের কথায় মেহেরিন মুখ বাঁকালো। রাজ এগিয়ে যায় রূপনের দিকে। কিছু বলতে যেতেই রূপন বাঁকা হাসল। এখানে তো ঢুকে গেছিস, তবে ভুলে যাস না তোর ছেলে কিন্তু আমার হাতে। এই কথা শুনে সবাই হেসে ওঠে। রাজ রূপনের মুখোমুখি বসে, পায়ের ওপর পা তুলে ইশারা করে লাবিবের দিকে। রূপনও রাজের ইশারা অনুসরণ করে তাকালো। রূপনকে তাকাতে দেখে লাবিব চোখ টিপ দেয়। রূপন হাসে। প্রথমে লাবিবকে এখানে সুস্থ দেখেই বুঝে গিয়েছিল সব রাজের প্ল্যান। রাজ বাঁকা হেসে বলল, তুই একটা জলজান্ত আবুল। একটা কথা কি জানিস, মানুষ অন্যের পুটকিতে গু আছে কিনা দেখতে সারাক্ষণ ব্যস্ত থাকে, অথচ নিজের সাথেই যে পুটকি আছে সেটা সে বেমালুম ভুলে যায়। যেমন তুই নিজের পুটকিতে গু রেখে মানুষের পুটকিতে গু খুঁজতে ব্যস্ত। রাজের এহেন কথায় ছেলেরা হাসলেও মেয়েরা নাক মুখ কুচকায়। তা দেখে রাজ ভ্রু কুচকে বলে, তোমরা এমন করছো কেন? শোনো, সবার পুটকিতে গুয়ের গন্ধ থাকলেও আমারটাই নেই, কারণ আমি আমার বইয়ের সাবান চুরি করে ব্যবহার করি। আর সেই সাবানের এমন সুবাস যে আমি পাত দিলেও তাতে স্যান্ডেলিনা সাবানের গন্ধই বের হয়, বুঝলে? রাজের এই কথাই হু হা করে হাসির ফোয়ারা ছুটল। শিহাব হাসতে হাসতেই বলল, ভাই আগে এখানকার চ্যাপ্টার ক্লোজ কর, তারপর তোর পাদের গন্ধ শুকে দেখব। শিহাবের কথাতে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। ওইদিকে মেহেরিন ভীষণ চিন্তায় পড়ে গেল। তাহলে কি রাজ সত্যিই তার সাবান ইয়েতে ব্যবহার করে? এটা ভাবতেই হঠাৎ চোখ বড় বড় করে রাজের দিকে তাকালো। রাজও মেহেরিনের তাকানো লক্ষ্য করে শীষ বাজাতে লাগলো, আর এদিক ওদিক তাকালো যেন সে মেহেরিনকে দেখছেই না। মেহেরিন রাগে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রাজ অন্যদিকে সরে গিয়ে বলল, এই এই কাজ শুরু কর তোরা। বাল একটা কাজও করে না, সব ফাঁকিবাজ, কাজের বেলায় উল্টোপাল্টা কথা বলে, শুধু সময় নষ্ট করে। রাজ হঠাৎ হাসি হাসি মুখটা শক্ত করে দাঁত চেপে বলল, যেখানে আমার ভাইকে কিছু করতে পারিসনি নিজের ডেরায় এনেও, সেখানে আমার ছেলেকে কিছু করতে পারবি ভাবলি কেমনে? এতই সোজা রাজ শিকদারের কলেজায় থাবা মারা। তুই এখনো এখানে বসে নিঃশ্বাস নিচ্ছিস কেন জানিস? তোর বডি পার্ট আমার বউ চেয়েছে, আর তোর কলিজাটা চেয়েছে আমার মামুনি। তাই আমি বা আমরা কেউ তোকে হাত দিচ্ছি না। অবশ্য তোর মতো চুনোপুটুকে আমার বউ আর বোনেরা একাই সামলাতে পারবে। এই ওয়েট ওয়েট দাঁড়া, তুই তো মরে যাবি, মরতে মরতে একটু উপকার করে যা। রূপন ভেতরে ভেতরে ভয় পেলেও ওপরের দিকে শান্ত থাকে। মনে মনে ভাবে একটু হলেও বাঁচার আশা আছে, কারণ মূল অস্ত্রটা এখনও কাজে লাগেনি। রাজ দাঁত বের করে বলে, আমার বোন লামিয়া আছে না, ও তোর ওপর একটু এক্সপেরিমেন্ট করবে। কেমন? মামু অনেক কিছু শিখিয়েছে ওকে, ও সেগুলো ঠিকঠাক শিখল কিনা সেটাই দেখবে। রূপন বাঁকা হাসে, তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর ছেলে আমার হাতে। আমার একটা ইশারাই ওর দেহ থেকে প্রাণ পাখি উড়াল দেবে। এই পর্যন্ত বলছিল রূপন, কিন্তু থেমে গেল। থামিয়ে দিল মেহেরিন। রূপনের গলা চেপে ধরেছিল সে। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে কোনো মতে মেহেরিনকে টেনে সরায়, কিন্তু মেহেরিনকে যেন সরানোই যাচ্ছিল না। মেহবুবা আর লামিয়া চেপে ধরে আছে মেহেরিনকে। রাজ রূপনের গালে মেয়েদের মতো একটা গুতা মেরে বলে, গোলামের ঘরের গোলাম, একটু চুপ থাকতে পারিস না? আমার বউকে রাগালে কিন্তু বাবা হওয়ার সম্পদ খোয়াবি। মরবিই তো, নিজের সম্পদ নিয়ে মরার ইচ্ছে নাই নাকি? মনে নেই তোর বাবা আর সেই চাচাকে কিভাবে মেরেছিল? মুহূর্তেই রূপন ক্ষেপে উঠে রাজের কলার ধরে কিছু বলতে যাবে, তার আগেই দূরে ছিটকে যায়। ছিটকে যাবার পর বুক জ্বলে ওঠে, ভিজে ভিজে লাগে। চোখ নামিয়ে দেখে রক্ত বের হচ্ছে। কারণ খুঁজতে সামনে তাকিয়ে দেখে লামিয়া এক পা তুলে দাঁড়িয়ে আছে। তখন বোঝে লামিয়া তাকে লাথি মেরেছে, কিন্তু আশ্চর্যের বিষয় ওইটুকু এক মেয়ে এক পা দিয়ে লাথি দিয়ে তাকে সরিয়ে দিল। কিছু সময় শক্তি প্রয়োগের ক্ষেত্রে দুর্বল জায়গা প্রয়োজন। আমাদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে অল্প আঘাতেও ব্যাপক প্রভাব ফেলে। লামিয়া সেই দুর্বল জায়গা বেছে নিয়েছে। রাজ আর বাকিরা হাসে। রূপন দেয়াল ধরে নিজেকে সামলায় আর চিৎকার করে ডাকে, এই কে আছিস, এদিকে আয়। রূপনের কথার সাথে সাথেই রুমে ঢুকে পড়ল কিছু ছেলে, কিন্তু ঢুকেই রাজদের দিকে বন্দুক তাক করে রূপনের দিকে ধরে। তা দেখে রূপন হেসে ফেলে। সে আগেই বুঝেছিল, তবুও ডেকেছিল শেষ প্রচেষ্টা করতে। রাজ দুই দিকে মাথা নেড়ে হাসে, শালা আমার কথায় কেউ গুরুত্বই দিল না। তখন যে গুয়ের কথা বললাম ওটা কেন বললাম বুঝলিই না? শোন, একটা সিক্রেট বলি, তোর কাছে যারা আসে না তারা তোর নয়, আমার কথাতেই আসে। তোর কথাতে কাজ করলেও চলে আমার কথাই। তুই যাদের জোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস ওরা নামে তোর লোক হলেও কাজে আমার লোক। আচ্ছা তুই কি মাথা মোটা? কম চেষ্টা করেছিস আমার ক্ষতি করতে? কখনো সফল হয়েছিস? শোন, আমি রাজ শিকদার, নিজের আপন মানুষদের থেকে শত্রুর পেছনে সময় দিই বেশি, ওদের কাছাকাছি থাকি বেশি। তোর মৃত্যু তো ফরজ হয়ে গিয়েছিল 2 মাস আগেই, যেদিন আমার 2 রাজপুত্র পৃথিবীতে এসেছিল।
রাজের এমন কথায় সবাই ভ্রু কুঁচকে তাকায় রাজের দিকে। মুহূর্তেই রাজের মুখভাব পাল্টে যায়, হিংস্র হয়ে ওঠে সে। রূপনের নাকের জোরে ঘুষি মেরে বলে, আমার বাচ্চা আর বউকে তো তোর কথাতেই কিডন্যাপ করা হয়েছিল, তুই করিয়েছিলি, সব জেসিকে দিয়ে। তুই কি ভেবেছিলি আমি কিছুই জানি না? মুহূর্তেই আবার রাজের মুখভাব পাল্টে যায়। রাজ হেসে বলে, তোর আর একটা বাপ আছে না, সে তোকে জমের দুয়ারে পাঠিয়ে দিত আরও আগেই। শুধু এতটুকু বলেই থামে রাজ। আরও কিছু বলবে তার আগেই দরজা খুলে ঢোকে মেঘ আর একটা মহিলা, যার কোলে ঘুমিয়ে আছে মাহিন। মহিলাটিকে দেখে সবাই সুন্দর করে হাসে। মেহরিন অবাক কণ্ঠে বলে, প্রেমা আপু? মহিলাটি হেসে মাথা নাড়ে। মেহরিন দৌড়ে যায় প্রেমার কাছে। যেই মাহিনকে নিতে যাবে এমন সময় ঘরে ঢুকে আসে মুখোশধারী লোক। এসেই সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। তা দেখে রূপন হেসে দাঁত চেপে বলে ওঠে, কি ভেবেছিস আমি এতটা কাঁচা খেলোয়াড়? ভুলে যাস না আমি শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়ার কোণে কোণে ঘুরি। কোথায় কেমন চাল দিতে হয় তা আমি খুব ভালো করেই জানি। রাজ কেবল বাঁকা হেসে উঠল। তা দেখে রূপনের ভ্রু কুঁচকে গেল। সে ভেবেছিল রাজের চোখে ভয় দেখতে পাবে, কিন্তু রাজকে হাসতে দেখে তার ভেতরের রাগ মাথাচাড়া দিয়ে উঠল, সাথে ভয়ও পেল। রূপন রাজের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠল, তোকে আর তোর পরিবারকে এখানেই পুঁতে দেব। রাজ তার মুখটা রূপনের কানের কাছে এনে ফিসফিস করে বলল, আমি চাইলেই তোকে এখানে 11 হাত মাটির নিচে পুঁতে ফেলতে পারি বেটা, কিন্তু আমি তা করব না। তোকে শেষ দেখতে তোর বাপ আসছে, শুধু তোর পতনের জন্যই সে অত দূর দূরান্ত থেকে এসেছে। আর আমি মোটেও এমন মানুষ নই যে অন্য কারো প্রাপ্য কেড়ে নেব। সবারই তো একটা সকালাদ আছে নাকি? রূপন ভীষণ ভালো করে বুঝতে পারছে কার কথা বলছে রাজ, তাই সে ধীরে ধীরে রাজের কলার ছেড়ে দিল। এরপর আঙুল তুলেই হিসহিস করে বলল, ওই বেটাকে আমি 12 হাত মাটির নিচে পুঁতে ফেলব। ওই শালা আমার 6টা বারে বোমা মেরেছে, ফ্যাক্টরিতে বোমা মেরেছে, আগুন দিয়েছে আমার গোডাউনে, আমার শত শত অস্ত্র নিয়ে গেছে, 170টা মেয়েকে তুলে নিয়ে গেছে। ওকে তো। কথা শেষ করার আগেই পেছন থেকে প্রেম বলে উঠল, এখনো অনেক কিছু করা বাকি আছে। সবার আগে তোর দেহ থেকে মাথা আলাদা করব, তারপর তোর সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেব, একদম তোর মতোই। বিশ্বাস কর, একদম কার্পণ্য করব না, গড প্রমিস। সবাই তাকালো দরজার দিকে। শুধু রাজ রূপনের দিকে তাকিয়ে বাঁকা হাসল, ফিসফিস করে বলল, দেখ তোর আরেক বাপ। প্রেমকে দেখে সবার ভ্রু কুঁচকে গেল। শুধু মেহেরিন, মেহবুবা আর মেহের অবাক হয়ে একসাথে বলে উঠল, প্রেম ভাই। প্রেম মেহেরিনের দিকে তাকিয়ে হেসে হাত নেড়ে বলল, হাই মেহু। মেহেরিন বাঁকা হেসে উঠল। রূপন রাজকে ঘুষি মারতে চাইছিল, কিন্তু তার আগেই প্রেম এগিয়ে এসে হাত ধরে ফেলল। মুচকি হেসে মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, এত সোজা না বেবি। প্রেম ইশারা দিতেই যারা এতক্ষণ মেহেরিনদের ওপর বন্দুক তাক করেছিল তারা সঙ্গে সঙ্গে রূপনকে গান পয়েন্টে নিল। প্রেম রূপনকে ছেড়ে এগিয়ে গিয়ে দক্ষিণের জানালা খুলে দিল। সাথে সাথেই শীতল হাওয়া ঘরে ঢুকে সবাইকে ছুঁয়ে দিল। প্রেম হেসে বলল, কিরে রূপন, তোর কলিজাটা কত কেজি রে? এমন কথা শুনে মেহেরিন খিলখিলিয়ে হেসে বলল, প্রেম ভাই, ওটা আমি মেপে দেখব, তারপর আপনাকে বলবো। প্রেম মাথা নাড়ল, রাজের দিকে তাকালো। রাজ বাঁকা হাসল, বিনিময়ে প্রেমও বাঁকা হাসল। প্রেম এগিয়ে গিয়ে রূপনের সামনে দাঁড়ালো, পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, কিরে শালা, তোর গায়ে হাফ প্যান্ট কেন? শাড়ি চুরি কই? রাগে ফেটে পড়ল রূপন। প্রেমের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু প্রেম তাকে ঠেকিয়ে এক থাপ্পড় দিল। চোখের ইশারাতেই কয়েকজন এগিয়ে এসে রূপনকে বেঁধে ফেলল একটি চেয়ারে। এদিকে মেহেরিনের সামনে এগিয়ে এলো মেঘ, একটা হাতে বক্স দিল। মেহেরিন সেটা তুলতে যাবে এমন সময় কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। বাঁকা হাসল সবাই। আর এক শিকারও চলে এসেছে। একটা নারী দরজার সামনে এসে গুনগুন করতে করতে ঘরে ঢুকল, কিন্তু আলো নিভানো থাকায় বিরক্ত হয়ে বলল, উফ, এই রূপনও না, অন্ধকার করে রেখেছে কেন ঘরটা, আজব তো। বলেই লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বালানো মাত্রই সবাই একসাথে বলে উঠল, সারপ্রাইজ। এতজনের কথা একসাথে শুনে নারীটা সবার দিকে তাকায়, ভূত দেখার মতো চমকে ওঠে। বিপদ বুঝে উল্টো ঘুরে পালাতে চায়। ঠিক সেই সময় লামিয়া ঘিরে ফেলে, হেসে বলে, হাই জেসি বেবি, হাউ আর ইউ? জেসি সবার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে, বুঝে যায় আজ সে শেষ। মেহেরিন হাততালি দিয়ে বলে ওঠে, এবার জমবে মজা, হাই জেসি বেবি। জেসি ঘাবড়ে যায় মেহেরিনের কথায়। মেহেরিন মেহেরের দিকে তাকিয়ে বলে, জানিস আমার চুল ধরে টেনেছিল এই জেসি বেবি। সাথে সাথেই মেহবুবা জেসির চুল টেনে ধরে বলে, চিন্তা নেই, এই কাজটা আমি করব। ওইদিকে বেচারা জেসি, একদিকে তো জমের হাতে ধরা পড়েছে, অন্যদিকে আবার এমন আক্রমণ, কিছুই বুঝে উঠতে পারছে না। জেসি নিজেকে বাঁচাতে যখন মেহবুবার চুল ধরে তা দেখে লাবিব বেজায় চটে যায়। সেও গিয়ে জেসির চুল টেনে ধরে বলে, এই মাতারি, ছাড় আমার বউকে, ছাড়, আমার বউয়ের চুল ধরার সাহস কই পাস তুই?
আমি এখন পর্যন্ত আমার বউয়ের সুন্দর চুলগুলোতে হাত দিইনি। ডাইনি, পিশাচিনি, রাক্ষসী, তুই ধরলি কেন? ছাড় ছাড় বলছি। এইদিকে মেহেবুবা, অন্যদিকে লাবিব। জেসি উপায় না পেয়ে ছেড়ে দিল মেহেবুবার চুল। ওইদিকে মেহেবুবা অগ্নিচোখে লাবিবের দিকে তাকাতেই লাবিবের হাত থেমে যায়। সে ঢোক গিলে বলে, সরি বউ, সরি সরি, আর কোনোদিন কোনো মেয়ের চুল ধরব না। মেহেবুবা দাঁতে দাঁত চেপে বলে, তোর হাতে আমি অ্যাসিড ঢালবো। তুই কোন সাহসে ওই ডাইনিকে টাচ করলি? লাবিব মুখটা কাদো কাদো করে বলে, ওই ডাইনি তো তোমার সুন্দর চুলগুলো ধরেছিল, আমার সহ্য হয়নি, তাই। মেহেবুবার অগ্নিচোখ আবারও জেসির দিকে ফিরল। হঠাৎ বাঁকা হেসে বলল, খুব শখ না চুল টানার? তোর এই হাত যদি না থাকে তখন? লাবিব 32 পাটি দাঁত বের করে বলল, তাহলে তো খুব ভালো, সাথে বেলমাথা করে দিও, তাহলে আরও ভালো হবে। ওইদিকে বাকিদের হাসতে হাসতে অবস্থা খারাপ ওদের কাহিনী দেখে। মেহবুবা আর লাবিব যখন কথায় ব্যস্ত আর বাকিরা শুধু দেখছে, তখনই সুযোগ বুঝে জেসি আস্তে আস্তে এগিয়ে যায়। প্রেমার কাছে গিয়ে মাহিনকে নিয়ে দৌড়ে যায় জানালার কাছে। কেউ কিছু বোঝার আগেই ঘটে যায় ঘটনাটা। সবাই আঁতকে ওঠে। মেহেরিন চিৎকার করে বলে, খুব খারাপ হয়ে যাবে জেসি, আমার বাচ্চাকে আমার কাছে দাও, তাহলে তোমার শাস্তি একটু কম হতে পারে। জেসি হেসে বলে, আমি জানি আমি এমনিও মরবো অমনিও মরবো। তাহলে ভালো না, তোমাদের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে মরি, অন্তত নিজের মনে তো শান্তি পাবো। বলেই কাউকে কিছু বুঝে উঠতে না দিয়েই মাহিনকে জানালা দিয়ে ছুঁড়ে মারে। এতক্ষণে মেহের এসে পৌঁছেছিল জেসির কাছে, কিন্তু আটকাতে পারেনি জেসিকে। একটুর জন্য পারল না মেহের মাহিনকে নিতে। সবাই একসাথে চিৎকার করে উঠল। ওইদিকে একসাথে দুইজন লাফ দিয়ে জানালা থেকে নেমে গেল, রাজ আর প্রেম। ওরা দুজনই বাজ পাখির মতো নজর রেখেছিল জেসির প্রতিটা ধাপে। হয়তো আগেই বুঝেছিল এমন কিছু একটা হবে, তাই তো জেসি মাহিনকে ছুঁড়ে মারতেই ওরা দুজন লাফ দেয়। মেহেরিন এক চিৎকারে ফ্লোরে বসে পড়ে। প্রেমা দৌড়ে এসে মেহেরিনকে ধরে। বাকিরা দৌড়ে জানালার কাছে যায়। মেহের কষিয়ে দুটো থাপ্পড় দিল জেসির গালে। রাজের বুকে মাহিন, রাজ তাকে আগলে নিয়েছে। প্রেম ওদের দুজনকেই 2 হাতে আগলে রেখেছে। উপর থেকে তা দেখে সবাই সুস্থির হয়, নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে সবাই। লাবিব ধপ করে বসে পড়ে। মেহেরিন আহাজারি করতে থাকে। সবাই এতটাই শকড যে ওরা ঠিক আছে এটাও কেউ মেহেরিনকে বলতে পারছে না। মেহের আর মেহবুবা নিজেদের খায়েশ মিটাচ্ছে জেসির ওপর। মিনিট 3 মধ্যে হাজির হয় রাজ আর প্রেম। রাজের কোলে মাহিন। নিজের সন্তানকে সুস্থভাবে দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে অজস্র চুমু খায় মেহেরিন, বুকে চেপে ধরে। মাহিন ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে মায়ের দিকে। মেহের প্রেমের সামনে দাঁড়িয়ে বলে, এটা তোমার কাজ ছিল তাই না প্রেম ভাই? প্রেম মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, মাহিন যেহেতু ওদের হাতেই ছিল তাই আমি একটু রিস্ক নিতে চাইনি, তাই আগে থেকেই সব সেফটি রেখেছিলাম। রাজ এগিয়ে যায় জেসির কাছে, গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, তোকে এখানেই পুঁতে দেব, কুত্তার বাচ্চা। তোর সাহস কি করে হলো আমার সন্তানের ক্ষতি করতে চাওয়ার? তোকে তো অনেক আগেই পৃথিবী থেকে মুছে ফেলতাম। শুধু তোর বাপ আমার মামুনির হাত পা ধরে তোর জীবন ভিক্ষা চেয়েছিল, দেখেই বেঁচে গিয়েছিলি। নইলে যেদিন আমার বইয়ের চুলে হাত দিয়েছিলি ওই দিনই মেরে ফেলতাম। এই হাতগুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলতাম। যা হয়েছে তা আর বলবো না তোকে। তোর শেষটা আমার বউ, আমার সন্তানের মায়ের হাতেই হবে। জেসি এতক্ষণ সমস্ত কথা শুনছিল, মনে মনে একটা ছক কষে নিল। হঠাৎ করে এসে করে বসলো এক দুঃসাহসিক কাজ। রাজকে এক ধাক্কা দিয়ে কেউ কিছু বোঝার আগেই জানালা দিয়ে লাফ দিল। নিচে ফোম থাকায় কোনো ক্ষতি হয়নি। সোজা গিয়ে গাড়িতে চেপে বসলো এবং চলে গেল। তা দেখে বাকিরা হেসে ফেলল। মেহেরিন প্রেমার দিকে তাকালো। প্রেমা হেসে মাহিনকে কোলে নিল। মেহেরিন, মেহবুবা ও মেহের 3 জন একসাথে একে একে ঝাঁপ দিয়ে নিচে নেমে গেল। জানালা দিয়ে অপর দিকে তাকিয়ে তারা হাসল। প্রেম ডেকে বলল, মেহু। 3 জনই ওপরে তাকালো। প্রেম 3টা গাড়ির চাবি ছুড়ে দিল 3 বোনের দিকে। 3 বোন চাবি নিয়ে ইশারায় স্যালুট দিল। তা দেখে প্রেম হেসে ইশারায় স্যালুট দিল। পেছনে দাঁড়িয়ে লাবিব বলল, ভাবিমণি তুমি মুরগি নিয়ে এসো, আমরা ততক্ষণে মশলা রেডি করি। মেহেরিন সামনের দিকে তাকিয়ে বলল, ওকে। 3 বোন উঠে পড়ল 3টা কালো গাড়িতে। ওইদিকে কনফারেন্স কল চলছে। জীবন ফোনে বলে দিচ্ছে জেসি কোন দিক দিয়ে যাচ্ছে। বেচারা জেসি জানেই না তার কপালে কি আছে। গাড়ি জঙ্গলের রাস্তায় ঢুকে রাত্রের আধারে অল্প আলো নিয়ে ছুটতে লাগলো। বারবার পেছনে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। যখন বুঝলো পেছনে কেউ নেই, সুস্থির নিঃশ্বাস নিয়ে এগিয়ে চলে। জঙ্গলের পথ পার হয়ে মেন রাস্তায় উঠতেই হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিল জেসির গাড়িকে। জেসি তাকিয়ে দেখে বাম পাশে মেহের, ডান পাশে গাড়ি ঘোরায় জেসি। তখনই অন্য পাশে ধাক্কা লাগে। ওইদিকে মেহবুবাকে দেখে সামনে এগোতে চাইলে দেখা যায় মেহেরিন সামনে থেকে অনেক স্পিডে আসছে। 2 দিক থেকে ধাক্কা খেয়ে জেসি একটু পিছিয়ে যায় অন্য রাস্তা ধরে। জেসির ভয়ে হাত পা কাঁপতে থাকে। একটু সামনে গিয়ে জেসির গাড়ি বন্ধ হয়ে যায়। অনেকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট নিচ্ছে না।
ভয়ে জেসি পাগলের মতো দৌড়াতে থাকে। তখন 3টা গাড়ি একসাথে এসে পড়ে। জেসি কিছু বুঝে ওঠার আগেই 3টা গাড়ি চারপাশে গোল গোল ঘুরতে থাকে। জেসি বুঝে যায় তার আর সময় নেই। সে বসে পড়ে রাস্তায়। মেহেরিন, মেহের ও মেহবুবা একসাথে ঘুরতে ঘুরতে সাইড হয়। প্রথমে মেহেরিন জেসির ওপর গাড়ি চালিয়ে দেয়। গাড়ির নিচে চাপা পড়ে জেসির সুন্দর দেহটা রাস্তায় পিষে যায়। মেহেরিনের গাড়ি ছুটে চলে যায়। মেহেরও জেসির ওপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে দেয়। জেসির ওপর গাড়ি চালিয়ে তারা সোজা নিজ নিজ গন্তব্যের দিকে চলে যায়। মেহবুবা 4-5 বার গাড়ি চালায় জেসির ওপর। এতবার গাড়ির চাপা পড়ায় জেসির শরীর সড়কের সাথে মিশে যায়। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। শরীরের মাংসগুলো রাস্তায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, যা দেখে বোঝার উপায় নেই এটা কোনো মানুষ নাকি পশু। মেহবুবা কাঁচ নামিয়ে একদলা থুতু ফেলে। আক্রোশ ভরে দাঁতে দাঁত চেপে বলল, আমার পরিবার আর সন্তানের দিকে যে চোখ দেবে তাদের পরিণতি তোর মতোই হবে। তোর কাফনের জন্য যেমন এক টুকরো মাংসও খুঁজে পাবি না, তেমনি বাকিদেরটাও পাবে না। কথা শেষ করে মেহবুবা কাঁচ তুলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়, সেই বাংলোর দিকে। কিছুক্ষণের মধ্যেই 3 অগ্নিকন্যা আবারও প্রবেশ করল সেই বাংলোর ভেতরে। এবার সোজা চলে এলো বিশাল এক ঘরে। মেহেরিনরা ঢুকতেই সবাই হাসল। প্রেম অপলক তাকিয়ে আছে মেহেরিনের মায়াবী মুখশ্রীতে। রাজ এগিয়ে গিয়ে মেহেরিনকে জড়িয়ে ধরল। 3 জনের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে বলে উঠল, বাঘিনীরা হাসি মুখে ফিরেছে, মানে শিকার খাঁচাই। মেহের বাঁকা হাসল। মেহেরিন কিছু বলতে যাবে তার আগেই মেহবুবা বলে উঠল, ছি ভাইয়া, আমাদের শিকার এত নিকৃষ্ট কিছু হতে পারে? ওটা তো নেংটি ইঁদুর, তাই রাস্তায় পিষে চলে এসেছি। ইউনো, ওই রাস্তায় সরকার মশলাপাতি কম দিয়েছিল, তাই ওই জেসি বেবিকে রাস্তার মশলা বানিয়ে সরকারকে বকাশোনার হাত থেকে বাঁচিয়ে আসছি। দেখো আমরা কত ভালো নাগরিক। রাজ বাঁকা হাসল। ওইদিকে মেহবুবার এমন কথা শুনে লাবিবের অবস্থা খারাপ। সে নিজে মানুষ মেরে কেটে শুকাতে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, কিন্তু তার হবু বউ কাউকে মেরেছে শুনলে তার বুকের ভেতরে ব্যথা ওঠে। তার বউটা যে দরজাল, ওর হাতে কেউ পড়লে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না, সেই ধারণা তার আছে। আর এটাই তার ভয়ের আসল কারণ। কারণ কোনো কারণে ভীষণ খেপে গেলে যদি তার বউ তার পটল তোলার টিকিট কনফার্ম করে দেয়, এই আতঙ্কে সব সময় অস্থির থাকে বেচারা লাবিব। লাবিব তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, কি করেছ? মেহবুবা যেন ভীষণ খুশি হলো লাবিবের প্রশ্নে। বাকিরা লাবিবের অবস্থা দেখে হেসে উঠল। হৃদ গিয়ে স্নেহ ও ভালোবাসার সাথে মেহেরের ঘাম ঝরা মুখটা মুছে দিল। ওইদিকে মেহবুবা লাফাতে লাফাতে লাবিবের কাছে এসে দাঁত কেলিয়ে বলল, কি হয়েছে জানো? লাবিব ভয়ে ভয়ে 2 দিকে মাথা নাড়ল। মেহবুবা খানিক বিরক্ত হলেও তেমন পাত্তা দিল না। মনের আনন্দে বলতে শুরু করলো সে কিভাবে জেসিকে গাড়ির নিচে পিষেছে। তা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে রইল মেহবুবার দিকে। হঠাৎ লাবিব বুকে হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। পানি, পানি খাবো। লাবিবের এমন কাণ্ড দেখে আবারও হাসাহাসি শুরু হলো। মেঘ এগিয়ে গিয়ে পানি এনে দিল। পানি খেয়ে থম মেরে বসে থাকলো লাবিব। বারবার তাকাচ্ছে মেহবুবার দিকে, যে এখন ভীষণ উৎফুল্লতার সাথে লামিয়ার সাথে কিভাবে রূপমকে মারা যায় সেই প্ল্যান করছে। দুজনের কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন মজাদার কিছু রান্না হবে। রূপন মাছ মাংস আর তারা রাঁধুনি। ওইদিকে লামিয়ার মুখে ওইসব শুনে আরশ এসে লাবিবের পাশে বসে বলল, ভাই আমি বাড়ি যাব। লাবিব অসহায় চোখে তাকালো, পর মুহূর্তেই বাঁকা হাসল। মনে হলো আরশের কপালেও শনি নাচছে। সে একা নয়, আরশও বইয়ের মায়ের খাবে। ওইদিকে রাজ মেহেরিনের এলোমেলো চুলগুলো সুন্দর করে গুজে দিল কানের পেছনে। মেহেরিন মিষ্টি করে হাসল। এই দৃশ্য দেখে প্রেমের হাসি আরও তীব্র হলো। প্রেম এক পলক নিজের ভাইকে দেখে নিল। ভাইয়ের কষ্ট সে উপলব্ধি করতে পারল। প্রেমা এক পলক নিজের ভাইকে দেখে নিল। ভাইয়ের কষ্ট সে উপলব্ধি করতে পারল। প্রেমা এগিয়ে গিয়ে প্রেমের কাছ থেকে মাহিনকে নিজের কোলে নিয়ে নিল। মেহেরিনরা বেরিয়ে যাবার পর রূপনের ক্লাস নিয়ে এতক্ষণ যাবৎ প্রেম মাহিনকে নিয়ে বসেছিল। কত আদর করেছে তাকে। মেহেরিন এসে মাহিনকে কোলে নিল। মেঘকে ডাক দিল। অন্য ঘরে নিয়ে গেল মাহিনকে খাওয়াতে। 10 মিনিট পর ফিরে এসে মেঘের হাতে দিয়ে দিল মাহিনকে। এবার সবাই রূপনকে মাঝখানে রেখে গোল হয়ে বসল। মেহেরিন বাঁকা হাসল, এক হাত বাড়িয়ে বলল, আমার বক্সটা। সাথে সাথেই লামিয়া বক্সটা দিল। মেহেরিন হাতে বক্সটা নিল। ফ্লোরে রেখে খুলে বের করলো নানা রকমের অস্ত্র। এটা সেই বক্স যা রাজ উপহার দিয়েছিল। মেহেরিন একটু ভাবুক হয়ে বলল, সবার আগে তো চোখ উবড়াবো, না কলিজা বের করবো? না না, প্রথমে তোর জিব্বা কাটবো, যার সাহায্যে তুই আমার ভাই আর আমার সন্তানকে তুলে আনার কথা বলেছিলি। সবাই হৈ হৈ করে উঠল। বেচারা রূপনের জীবনের যায় যায় অবস্থা। ভয়ে গলা শুকিয়ে আসছে। এমনিতেই প্রেম, রাজ, লাবিব, হৃদের মায়ের খেয়ে আদমরা হয়ে গেছে। মেহেরিনরা বেরিয়ে যাওয়ার পরপরই তার উপর চলে এলো অমানবিক নির্যাতন। মেহেরিন একটা কেচি তুলে নিল।
হাতে নিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করল। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে। প্রেমের হাতে ফোন, সে ভিডিও করছে। তীব্রকে দেখাতে হবে তো। মেহেরিন সবার মুখের দিকে তাকিয়ে কেচটা একটু ঘুরিয়ে প্রথমেই রূপনের 2 হাতের রগ কেটে দিল। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগল। রূপন ছটফট করে উঠল। সবার চোখে মুখে খুশির ঝিলিক, যেন বেশ আকর্ষণীয় কিছু হচ্ছে। এরপরে কি হবে তা দেখার জন্য সবাই উদগ্রীব। রূপন খুব ছটফট করছে, যদিও চেয়ারে বাঁধা, তবুও টেনে ধরল যেন নড়তে না পারে। মেহেরিন হাসল। লামিয়া এসে রূপনের 2 ঠোঁট একসাথে একটু টেনে ধরল। মেহেরিন ক্যাচাত করে কেটে নিল রূপনের 2 ঠোঁট, এরপর ছেড়ে দিল। আর এদিকে মেহবুবা আর লামিয়া হাইফাই করল। রক কাটায় এমনিতেই নিস্তেজ হয়ে আসছিল শরীরটা, তার উপরে ঠোঁট জুড়ে কাটা। গলা কাটা মুরগির মতো কাতরাচ্ছে রূপন, মুখ দিয়ে শুধু হু হু শব্দ হচ্ছে। তা দেখে রাজ খুব বিরক্ত হচ্ছিল। রাজ কিছু বলার আগেই লামিয়া বলল, ব্রো, ফিল পাচ্ছি না। রাজও তাল দিল, ঠিক বলেছিস, কিভাবে করা যায় বলতো। ঠিক তখনই নজর গেল প্রেমের ফোনের দিকে। রাজ চট করে বলল, চল টিকটক করি। লামিয়া হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। রাজের কথায় লাবিব নিজে টাসকি খাওয়ার মুড থেকে বের হয়ে বলল, ওয়েট, গান আমি বাজাচ্ছি। বলেই দৌড়ে গিয়ে টিভি অন করে ফুল সাউন্ডে গান ছেড়ে দিল। বেজে উঠল হিন্দি গান। গান বাজার সঙ্গে সঙ্গেই সবাই উঠে দাঁড়ালো। মেহেরিনও উঠে দাঁড়ালো। সবাই এক তালে নাচ শুরু করলো। গানের তালে সবাই নাচছে। নাচ শেষ হতেই মেহেরিন আবারও এগিয়ে গেল রূপনের কাছে। রূপনের অবস্থা ভীষণই শোচনীয়। তা দেখে মেহেরিন বাঁকা হাসি হাসে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল। কুকুরের বাচ্চা, তুই আমার সন্তানকে আমার কাছ থেকে তার আর এক মায়ের কাছ থেকে আলাদা করতে চেয়েছিলি। জানের মায়া নেই? বুঝিসনি কার কলিজায় হাত দিয়েছিস? সবই তো জানিস, আমি কেমন, আমার পরিবার কেমন, আমার স্বামী কেমন। একবারও মনে হলো না নিজের পরিণতির কথা? রূপন শুধু চেয়ে থাকে, কিছু বলে না। বলবেই বা কেমন করে? সেই পথ তো এখন বন্ধ। হঠাৎ মেহেরিন একটা প্লাস তুলে নিল। তার সাহায্যে রূপনের জিহ্বা কিছুটা বের করে ধারালো একটা ছুরি দিয়ে সেটা কেটে ফেলল এক টানে। জিহ্বাটা হাতে নিয়ে বাঁকা হাসি হেসে বলল, তুই আমার সন্তানদের নিয়ে খেলতে চেয়েছিলি, দেখ এখন আমি তোর জীবন নিয়ে খেলব। ওইদিকে গান চলছে একটার পর একটা, এইদিকে মেহেরিন তার কাজে ব্যস্ত। হঠাৎ মেহেরিন উঠে দাঁড়ায়, পেছনে ফিরে সবার দিকে একবার তাকিয়ে দেখে নিল। তারপর আচমকা ঘুরে দাঁড়িয়ে হাতে থাকা ছুরি একের পর এক ঢুকাতে লাগলো রূপনের 2 চোখে। বেশ কয়েকবার এমন করার পরও যখন মন ভরল না, তখন আঙুল ঢুকিয়ে দিল 2 চোখে। টেনে বের করে আনলো গোল গোল 2টো চোখ। মেহের এগিয়ে এসে মরিচের ঢাকনা খুলে খানিকটা গুঁড়ো নিয়ে দিল রূপনের ফাঁকা চোখের গর্তে। গরু জবাই করার পর যেমন কাতরায়, রূপনও ঠিক তেমনভাবেই কাতরাচ্ছে। চেয়ার উল্টে পড়ে ছটফট করছে। মেহেরিন তাকালো সবার দিকে। সাথে সাথেই রাকিব চেয়ার শুদ্ধ রূপনকে উঠিয়ে বসালো। কৃতজ্ঞতার হাসি দিল মেহেরিন। বিনিময়ে রাকিব নিজের বুকে হাত রেখে মাথা নিচু করে মুচকি হাসল। কোনো কথা ছাড়াই মেহেরিন মাঝারি সাইজের দা তুলে নিল। এক এক করে 2 কোপে রূপনের শরীর থেকে 2টো হাত আলাদা করে ফেলল মুহূর্তেই। হাত দুটো ফ্লোরে পড়তেই লামিয়া আর মেহবুবা দৌড়ে এসে সেগুলো তুলে নিল। 32 পাটি দাঁত বের করে বলল, পরের কাজ আমরা করব প্লিজ। ওদের কর্মকাণ্ড দেখে সবাই হেসে ফেলল। শুধু লাবিব আর আরশ একে অপরের দিকে অসহায় চোখে চাইল। মেহেরিন মাথা নেড়ে অনুমতি দিল। পছন্দের খেলনা হাতে পেয়ে বাচ্চারা যেমন আনন্দে মেতে ওঠে, তেমনি আনন্দে ভরে উঠল লামিয়া আর মেহবুবার চোখ মুখ। তারা মেহেরিনের বক্স থেকে 2টো বড় সাইজের ছুরি বের করল। ফ্লোরে ফেলে রাখা কাটা হাতগুলো নিয়ে মনের আনন্দে টুকরো টুকরো করছে আর হাসাহাসি করছে দুজন। মেহেরিন তাকালো রূপনের দিকে, যে এখন শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সময় নষ্ট না করে মেহেরিন এক ঝটকায় একটা কুড়াল তুলে টানা 3টা কোপ বসালো রূপনের বুকে। তারপর ছুরির সাহায্যে বুক চিরে বের করে আনলো কলিজাখানা। গরম তাজা রক্ত ঝরছে কলিজাখানা থেকে। দৃশ্যটা দেখে প্রেম বলে উঠল, এত ছোট কলিজা, ছ্যাঃ। রাজ মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, এইটুকু কলিজাতে এত সাহস রাখত? ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। হৃদ হতাশার সাথে বলে উঠল, আমি ভেবেছিলাম অন্তত 5 কেজি হবে। তোর মান সম্মানই রাখলো না শালা, আমার সো কল্ড স্টেপ ব্রাদার। আমি এই মুখ কাকে দেখাবো? এমন সময় জীবন এসে বলল, ভাবি কলিজাখানা দাও, মামুনির আমানত, ফ্রেশ অবস্থায় নিয়ে যাওয়া লাগবে। মেহেরিন হেসে কলিজাটা দিল। জীবন সেটাকে যত্ন সহকারে একটা বক্সে রেখে দিল। রাজ মেহেরিনকে তাড়া দিল। চুমকি হাসপাতালে, মাহিম অনেকক্ষণ মাকে ছেড়ে আছে, কাল আবার বিয়ে আছে। এইসব ঝামেলা শেষ করে তাড়াতাড়ি ফিরতে হবে। মেহেরিন মাথা নেড়ে সায় জানালো। কোনো প্রকার সময় নষ্ট না করে তারা কাজটা শেষ করে ফেলল। এক কোপে রূপনের দেহ থেকে মাথাখানা আলাদা করে ফেলল। রূপনের মাথাখানা ছিটকে গিয়ে পড়ল ফ্লোরে। দৃশ্যটা দেখে মেহেরিন হেসে উঠল।
বক্স থেকে একটা হাতুড়ি বের করে এগিয়ে গেল মাথার কাছে। ফ্লোরে বসেই হাতুড়ি চালাতে শুরু করল রূপনের মাথায়। হাতুড়ির আঘাত চলতে থাকলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মগজ বের হয়ে এলো। পুরো মুখ থেতলে গেল। কাজ শেষ হতেই মেহেরিন তৃপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়ালো। রাজ এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো। এক হাতে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, খুশি? মেহেরিন হাসল। রাজ তখন মেঘাকে বলে উঠল, মেঘা, এটা কোনো কুমিরের ফিশারিতে দিয়ে আসবা। অভুক্ত কুমিরগুলোকে একবেলা খাওয়াতে চাই, আমার ভাই আর বোনদের বিয়ে উপলক্ষে। মেঘা হেসে মাথা নেড়ে সায় দিল। এরপর সবাই গোসল করে জামা পাল্টে নিল। সবার শরীরে তখনও রক্ত লেগেছিল মোটামুটি। পোশাকের ব্যবস্থা আগেই করে রেখেছিল সাব্বির। রাজ এবার শিহাবকে বলে উঠল, মেঘাকে নিয়ে সময় মতো পৌঁছে যাবি। প্রেম আর প্রেমাকেও ইনভাইট করল রাজ ও বাকিরা। এরপর সবাই বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। সময় আর স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না, তেমনি থেমে থাকেনি মেহেরিনদের সময়ও। সেই দিনের পর দেখতে দেখতে কেটে গেছে 12 বছর, আর সেই সাথে বদলে গেছে সবার জীবন। সবাই এগিয়ে গেছে, সময় বদলেছে, কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও বদলায়নি কারো প্রতি কারো ভালোবাসা, বদলায়নি বন্ধুত্ব। 12 বছর পরও সবাই সে আগের মতোই আছে। না, আগের মতো নয়, এখন তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। এখন তারা সবাই একসাথে থাকে এক বিশাল রাজমহলে, যার নাম রাখা হয়েছে মেহেরিনের স্বপ্নরং। আর সেই নামের মধ্যেই লুকিয়ে আছে মেহেরিনের স্বপ্নের ছোঁয়া। কিছু বছর আগে মেহেরিন একদিন স্বপ্নে দেখেছিল তারা সবাই আলাদা হয়ে যাচ্ছে। সেই স্বপ্নের কথা রাজকে বলতে গিয়ে খুব কেঁদেছিল মেহেরিন। আর ঠিক তার কিছুদিন পরই আবার মেহেরিন আর একটা স্বপ্ন দেখে, যেখানে তারা সবাই একসাথে এক বিশাল রাজমহলে থাকছে। আবেগে আপ্লুত হয়ে রাজকে স্বপ্নটার ব্যাখ্যা করেছিল মেহেরিন। ঠিক তার 5 মাস পরই তারা সবাই চলে আসে সেই বিশাল মহলে। বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে রাজমহল। চারপাশে নানা গাছ গাছালি, বাগান, পুকুর, সব মিলে যেন মেহেরিনের স্বপ্নকে বাস্তবে আরও সুন্দর, আরও নিখুঁত রূপ দিয়েছে রাজ শিকদার নিজে হাতে। এখন সবাই পুরো পরিবার নিয়ে একসাথে থাকে। যদিও বড়রা সময় সময় থাকে না, মাঝে মধ্যে তারা চলে যায় তাদের আগের নিড়ে। তবে রাজ, মেহেরিন, হৃদ, মেহের, রাকিব, রাহি, জীবন, আরফা, লামিয়া, আরশ, শিহাব, মেঘা, মাহির আর তার বউ মিম সবাই তাদের সন্তানদের নিয়ে মহল ভরে রেখেছে হাসি আনন্দে। হ্যাঁ, মাহিরের বিয়ে হয়েছে। সেই মেয়েটি যার বকা শুনে সে প্রেমে পড়েছিল, সেই মেয়েই এখন মাহিরের বউ, অনামিকা ইমরাত মিম। ওদের বিয়েটাও হয়েছে শুধু রাজ আর হৃদের জন্য। এখন সবাই সুখী, এতগুলো ভালোবাসার মানুষ এখন একসাথেই থাকে। সাথে আছে আরও 10-12 জন কাজের লোক। মজার ব্যাপার হলো, এখন সব নারীগণ শাড়ি পরে, সবার শাড়ির আঁচলে থাকে একগুচ্ছ চাবি। সারাদিন বাচ্চাদের পেছনে পেছনে ছোটাছুটি করে, মাতৃত্বের আনন্দে ডুবে থাকে। সময়ের স্রোতে ভেসে যাচ্ছে তাদের জীবন। এখন তারা সবাই নিজের মতো সুখী। পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে কারো ইচ্ছে নেই। কেউ পূর্ণতা পেয়েছে, কেউ পায়নি, তবুও সবাই মোটামুটি সুখে আছে। সেদিনের পর থেকে আর কখনো কোনো শত্রুর দেখা মেলেনি। সব চারদিক থেকে মাকড়সার জালের মতো সবাইকে সুরক্ষা দেয় রাজ, অবশ্য আড়াল থেকে আরেকজনও করে।